হয়ে গেছে স্টার্ট। হ্যাঁ স্ট্যাটাস লিখছিলাম, আমি মাল্টিটাস্কিং করতে পারি অ্যাটলিস্ট 3-4টে। হ্যাঁ মানে তার তো সময়টাও যায়। যাই হোক, পিরিয়ডিক প্রপার্টিজ, ঠিক আছে। পিরিয়ডিক প্রপার্টিজ কি জিনিস? পিরিয়ডিক প্রপার্টিজ এর মধ্যে 1 নম্বর হচ্ছে অ্যাটমিক রেডিয়াস, ঠিক আছে, অ্যাটমিক রেডিয়াস, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে আয়নাইজেশন এনথালপি। হ্যাঁ, আচ্ছা অ্যাটমিক রেডিয়াস ব্যাপারটা খানিক এরকম যে আমরা বলেছিলাম পিরিয়ডিক টেবিল আমার কাছে যদি কখনো পড়ে থাকিস বা কোনো ঠিকঠাক লোকের কাছে পড়লে এটা বলা উচিত, সেটা হচ্ছে যে অ্যাটমিক রেডিয়াস কথাটা আমরা বলি বটে, কিন্তু ইন ট্রু সেন্স অ্যাটমিক রেডিয়াস পাওয়া মুশকিল, ঠিক আছে। মানে অ্যাটমিক রেডিয়াস পৃথিবীর সকল অ্যাটমের স্টার্টিং ফ্রম হাইড্রোজেন টু আনানক্টেনিয়াম সকল পৃথিবীর সকল অ্যাটমের অ্যাটমিক রেডিয়াস কত হওয়া উচিত ইন প্রিন্সিপাল? মানে ইনফিনিটি। কেন? কারণ অ্যাটমিক রেডিয়াস মানে কি, মানে ইলেকট্রনকে মানে ইলেকট্রনকে কোথায় মানে পাওয়ার সম্ভাবনা, তো সেটা তো ইনফিনিটি অবধি বিস্তৃত। হ্যাঁ মানে সর্বশেষ ইলেকট্রনটাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা, ঠিক আছে। বা এইভাবে ভাবা যেতে পারে, বা আরেকভাবে ভাবা যেতে পারে, যদি আমি অত কঠিন করে না বললে যে মানে মানে নিউক্লিয়নের আকর্ষণ কত দূর বিস্তৃত, বা হ্যাঁ নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কোথায় শেষ হচ্ছে। এবার যেহেতু নিউক্লিয়াস কুলম্বিক অ্যাট্রাকশন করবে, সো F ইজ ইকুয়াল টু সাম Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার হবে, তাই না? এই নিচে আরটা থাকার ফলে যতক্ষণ না আর ইনফাইনাইট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ফোর্সটা কিন্তু ইন ট্রু সেন্স জিরো হবে না, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ইন প্রিন্সিপাল বলতে গেলে একটা অ্যাটমিক রেডিয়াস সবকটারই ইনফাইনাইট, ফলে এটা তো খুব কাজের কথা না। তো আমরা কি করি, আমরা অ্যাটমিক রেডিয়াসকে কতগুলো ডিফারেন্ট ওয়েতে মেজার করার চেষ্টা করি, এন্ড বেসড অন দ্যাট মেজারমেন্ট সিস্টেম আমরা তোর হচ্ছে ইয়েটা করি, নামগুলো দিই আর কি। বিভিন্ন ধরনের নাম আছে আর কি, ঠিক আছে। যেমন ধর কোভ্যালেন্ট রেডিয়াস, আয়নিক রেডিয়াস, ঠিক আছে, এক্সেট্রা এক্সেট্রা। কোভ্যালেন্ট রেডিয়াস, আয়নিক রেডিয়াস, এসব। তো তো অ্যাটমিক রেডিয়াস আমি বলছি বটে, কিন্তু এর মধ্যে কোভ্যালেন্ট রেডিয়াস আছে, আয়নিক রেডিয়াস আছে। আয়নিক রেডিয়াস মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার আয়নের যে রেডিয়াস, বা তোর হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস মানে হচ্ছে একটা কোভ্যালেন্ট বন্ডেড সিস্টেমে থাকা যে বন্ড লেন্থ, সেটা আমরা এক্সপেরিমেন্টালি মাপতে পারি। তো বন্ড লেন্থ থেকে আমি 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে করেসপন্ডিং কোভ্যালেন্ট লেন্থ পাবো। তো যাই হোক, এগুলো পিরিয়ডিক টেবিলে পড়ার কথা, এখন পড়ে লাভ নেই। অ্যাটমিক রেডিয়াস, ঠিক আছে। আয়নাইজেশন এনথালপি, তারপরে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এই 3টে মেজর, ঠিক আছে। এরপরে হচ্ছে মানে ইলেকট্রোনেগেটিভিটি বললেই অ্যাকচুয়ালি বলা হয়ে যায়, তাও এটাকে লোকে আলাদা করে পড়ে। সেটা হচ্ছে মেটালিক প্রপার্টি, মেটালিক প্রপার্টিস, ঠিক আছে। আর কি, আর হচ্ছে মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, MPBP, ঠিক আছে। এরপরে ডেনসিটি আছে, ঠিক আছে, ইত্যাদি। ওগুলো খুব একটা দরকারি নয়। হ্যাঁ, এইগুলো হচ্ছে পিরিয়ডিক প্রপার্টি মধ্যে পড়ে আর কি। আচ্ছা, তারপর নন পিরিয়ডিক প্রপার্টি কি কি পড়ে, লাইক কেমিক্যাল প্রপার্টি বলা যেতে পারে সেটাকে, ঠিক আছে। ঠিক আছে, কেমিক্যাল প্রপার্টিস 1 নম্বর হচ্ছে স্টেবল অক্সিডেশন স্টেট, ঠিক আছে। প্রত্যেকটা গ্রুপেরই একটা বা দুটো স্টেবল অক্সিডেশন স্টেট থাকে, আবার ওই গ্রুপের মধ্যে 1-2 জন থাকে যারা ওই স্টেবল অক্সিডেশন স্টেটের সাম সর্ট অফ অ্যানোমালিজ দেখায় আর কি, ঠিক আছে। তো স্টেবল অক্সিডেশন স্টেট, ঠিক আছে। অ্যানোমালিজ মানে অ্যানোমালিজ মানে ব্যতিক্রম দেখায় আর কি, ঠিক আছে। আচ্ছা, তো সেটা সেটা তখন দেখতে হবে, মানে কিছুই না, মানে পিরিয়ডিক টেবিলের আইডিয়া থাকলে ওটা কিছুই না, ঠিক আছে। বাট আমি চেষ্টা করছি, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের বেসিক গ্রুপটার যে ডেসক্রিপশন আমরা পড়ে ফেললাম সেটা। এবং এই যে আমি 5-6টা প্রপার্টিজ লিখলাম, একটা জাস্ট কথা বলবো, সেটা তুমি বলবেই হয়তো। আমি দেখছিলাম পিরিয়ডিক টেবিল মানে মানে কোনো মৌল না, যৌগের স্ট্রাকচার জানতে চাই, মানে সেটা কোনটার মধ্যে পড়ে, এইগুলোর মধ্যে পড়ে না আমি পড়ে না, আমি বলছি সেটা, ঠিক আছে। এইটা হচ্ছে যে ওই পার্টিকুলার মৌলগুলোর, ধর আমি যদি গ্রুপ 15 বলি, তার মানে কি নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, ঠিক আছে। এই যে 5 জনের, এই 5 জনের টেন্ডেন্সি এগুলো দিয়ে হবে। আবার এই টেন্ডেন্সি গুলোই ডিকটেট করবে যে এরা
এদের কমন যৌগগুলো কিরকম হবে? কমন যৌগ মানে কি, মানে তুই তো একটা মৌল দিয়ে বাকি পিরিয়ডিক টেবিলে সবার সাথে ইন প্রিন্সিপাল যুক্ত করে যৌগ তৈরি করতে পারিস, ফলে অত কথা বলতে লাভ নেই। কিন্তু বেসিক্যালি যেটা নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে যে কতগুলো বেসিক যৌগ, যেমন যেমন হাইড্রাইডস অর্থাৎ হাইড্রোজেনের সাথে যৌগ, অক্সাইডস অর্থাৎ অক্সিজেনের সাথে যৌগ, হ্যালাইডস অর্থাৎ হ্যালোজেনের সাথে যৌগ। ঠিক আছে, মোস্টলি এই কটাই। ঠিক আছে, আর কিছু আছে না? আর কিছু না। নাইট্রোজেনের সাথে যৌগ, নাইট্রোজেনের সাথে যৌগ নাইট্রোজেন গ্রুপের সাথে না, নাইট্রোজেনের সাথে যৌগটা খুব কমন নয়। ঠিক আছে, হ্যাঁ, মানে চ্যালকোজেন বলে মনে হয় ওইটা। না, চালকোজেন তো অক্সিজেন সিরিজটা। নাইট্রোজেনের সিরিজটা কি এটা বলে, জানো ভুলে গেল। বলে কিছু একটা, আমি মনে করতে পারছি না, মানে আমি জানিও না, কোন মাধ্যমিকে পড়তে বলেছিল, পড়িনি আমি। ঠিক আছে, তো যাই হোক, হ্যাঁ। তো এই তিন ধরনের কম্পাউন্ড, এই তিন ধরনের কম্পাউন্ডের ক্ষেত্রে কি করা হয়, এই যে হ্যালাইডস বললাম, ঠিক আছে, অর্থাৎ কমন কম্পাউন্ডস। এই কমন কম্পাউন্ডস এর ক্ষেত্রে তোকে দেখতে হবে যে অবশ্যই স্ট্রাকচার এন্ড জিওমেট্রি, স্ট্রাকচার এন্ড জিওমেট্রি। এখন এই স্ট্রাকচার এন্ড জিওমেট্রি আলাদা করে শেখা খুব মুশকিল। কেমিক্যাল বন্ডিং এর কনসেপ্ট থাকলে এতদিনের স্ট্রাকচার নাম্বার ওই সব ওই জায়গাগুলো ইম্পর্টেন্ট না স্ট্রাকচার জিওমেট্রির জন্য। একটা হচ্ছে যে VSEPR, এই ফর্মুলা দিয়ে, মানে এই থিওরি দিয়ে করা যেতে পারে। ঠিক আছে, এই দিয়েই তোদের লেভেলে মোটামুটি কাজ চলে যাবে। হ্যাঁ, অবশ্যই ওটা করতে গেলে কখনো কোনো অ্যানোমালিস গুলো দেখতে পাবি, সেগুলো মাথায় রাখতে হবে, বাট অত আমাদের এখন সময় নেই। বাট VSEPR এইটা যদি খানিকটা শিখে নেওয়া যায় আর কি, তো আমি দেখছি যদি বেসিকটা অন্তত বলা যায় আর কি। ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি আর কি। ঠিক আছে, এটা শিখতে হবে। 2 নম্বর হচ্ছে অ্যাসিডিক প্রপার্টি, অ্যাসিডিক অ্যান্ড বেসিক প্রপার্টি। ঠিক আছে, এটা পড়তে হবে। অর্থাৎ লেটস সে নাইট্রোজেন, সে যদি একটা, মানে নাইট্রোজেন এই গ্রুপ 15 এর এলিমেন্ট গুলো যখন অক্সাইড তৈরি করছে, তাহলে গ্রুপ 15 এর অক্সাইড গুলো জেনারেলি অ্যাসিডিক না বেসিক। ঠিক আছে, সেটা, হ্যাঁ, সেটা বলতে হবে। আর কি আছে? ও আরেকটা তোদের লেভেলে আছে কিনা জানি না, এখানে হ্যালাইড অক্সাইড একটা কার্বনেট হতে পারে। কার্বনেটটাও খুব ইম্পর্টেন্ট জানি, তোদের লেভেলে বোধহয় কার্বনেটটা থাকে না। ঠিক আছে, কার্বনেটটা বোধহয় মোস্ট প্রবাবলি থাকে না। ঠিক আছে, তো যাই হোক, এরপরে কিছু স্পেশাল কম্পাউন্ড, স্পেশাল মানে কি স্পেশাল ফর্ম থাকবে। মানে ওখানে যে কেমিক্যাল প্রপার্টিজ লিখলে ওখানে কি শুধু একটাই আছে, মানে স্টেবল অক্সিডেশন স্টেট, নাকি পরেরটাও কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে পড়ছে? পরেরটাও কেমিক্যাল প্রপার্টিজ হচ্ছে, বাট কেমিক্যাল ওটা মানে অবশ্যই হ্যালাইড, হাইড্রাইড, অক্সাইড এগুলো তৈরি হচ্ছে, সেগুলো কেমিক্যাল প্রপার্টি কি। সো ওটা কেমিক্যাল প্রপার্টি আন্ডারের মধ্যে, কিন্তু ওটা হচ্ছে যে কমন কম্পাউন্ডস, জেনারেল ক্লাস অফ কম্পাউন্ডের কেমিক্যাল প্রপার্টি। ঠিক আছে, তো এখন একটা একটা করে ডিল করা যাক। মোটামুটি এইটুকু ডিল করতেই আমাদের সময় চলে যাবে। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে যে অ্যাটমিক রেডিয়াসটা আগের দিন আমরা বলছিলাম। ঠিক আছে, যে কি বলছিলাম, যে ওপর থেকে নিচে গেলে পরে সাধারণভাবে সাইজ বাড়ে। কেন বাড়ে? আচ্ছা, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এই সমস্ত কিছু শুরু করার আগে যেটা দরকারি সেটা হচ্ছে যে ইলেকট্রনিক কনফিগারেশন ঠিক করে লিখতে জানতে হবে। ইলেকট্রনিক কনফিগারেশন যদি লিখতে জানিস, মোস্ট অফ দ্য পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক প্রপার্টি রিলেটেড কোশ্চেন জাস্ট বেসিক এসেন্স, বেসিক সায়েন্স থেকে, কমন সেন্স, সায়েন্স না, বেসিক সেন্স, কমন সেন্স থেকে করে দেওয়া যায়। ঠিক আছে, সো ইলেকট্রনিক কনফিগারেশন দ্যাট ইজ মাস্ট। ঠিক আছে, ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে চাই। ঠিক আছে, আমি যদি আমাদের যে সিরিজটা নিয়ে আমরা কথা বলছি তাদের ইলেকট্রনিক কনফিগারেশন লিখি, আমাদের কি কি? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। হ্যাঁ, আরেকটা আমি জানি না তোরা কতটা করতে পারবি, এই যে কটা গ্রুপ করছিস সেই গ্রুপের অ্যাটলিস্ট সিকোয়েন্সটা মাথায় রাখা। লাইক তোদের 4টে গ্রুপ আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, তারপর হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন। ঠিক আছে, তাই তো? না, আগে ক্রিপ্টন না,
আগে ক্রিপ্টন, তারপরে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। ক্রিপ্টন, জেনন, রেডন। ক্রিপ্টন, জেনন, রেডন। হ্যাঁ হ্যাঁ, মানে আমি রেডনটা আগে বলেছিলাম। ইলেকট্রনিক রেডনটা কনফিগারেশন লাস্ট। মানে ওই জাস্ট যোজ্যতা কক্ষটা মনে রাখলেই হবে তো? হ্যালো, মানে যোজ্যতা কক্ষ মনে রাখলে হবে। হ্যাঁ, যোজ্যতা কি শোনা যাচ্ছে না আমার কথা? না না তুমি মানে হ্যাঁ বল বল, শুনতে পাচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে, হিলিয়াম 4 2s2 2p3, তাই তো। তারপরটা হচ্ছে নিয়ন, তারপরটা জেনন, না আর্গন, তারপর একটা জেনন, তারপর একটা, তারপরে ক্রিপ্টন হবে, এই জেনন, ঠিক আছে। সো 3s2 3p3, এটা হচ্ছে 3d10 4s2 4p3, 4d10 4d10 5s2 5p3, 4f14 5d10 6s2 6p3, ঠিক আছে। এরকম করে মাথায় রাখতে, শুধু এইটুকু মাথায় রাখলে কিন্তু কাজ হবে। ভ্যালেন্স শেল কিন্তু শুধু এইটুকু, হ্যাঁ, যে সুমন্ত বলছিল। মানে লাস্ট এলিমেন্ট গুলোর ক্ষেত্রে কাজ করতে পারে। হ্যাঁ, তিনটেটা মনে রাখ মোটামুটি ভাবে। মানে যেই এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন মানে হচ্ছে তার আগে নিয়ারেস্ট যে নোবেল গ্যাসটা আছে ওই অবধি কিছু লাগবে না, বাদ দিবে। নোবেল গ্যাসের পরে যে কটা ইলেকট্রন থাকবে সেই কটা ইলেকট্রনের কনফিগারেশন জানতে হবে, ঠিক আছে। এবার খেয়াল করে দেখ, যদি আমাকে অ্যাটমিক রেডিয়াস নিয়ে কথা বলতে হয়, অবশ্যই অ্যাটমিক রেডিয়াসের কোভ্যালেন্ট রেডিয়াস না আয়নিক রেডিয়াস তার উপর স্লাইডলি এদিক ওদিক করবে, বাট ইন জেনারেল ট্রেন্ড যদি বলতে হয়, খেয়াল করে দেখ, যত আমি এগোচ্ছি লাস্ট ইলেকট্রন গুলো কমপ্লিটলি একটা নতুন কোয়ান্টাম নাম্বারে ঢুকছে। এটা 2p, এটা 3p, এটা 4p, এটা 5p, এটা 6p। তার মানে একটা নতুন কোয়ান্টাম নাম্বার বাড়া মানে লিটারালি একটা কক্ষপথ বাড়া, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বেড়ে যাচ্ছে। তার মানে সাইজ বাড়বে, উপর থেকে নিচে গেলে সাইজ বাড়বে, এটাই জেনারেল ট্রেন্ড। এবার পিরিয়ডিক টেবিলে আমাদের এইটুকু পড়লেই কাজ চলে যায়। গ্রুপ কেমিস্ট্রিতে এসে আমাকে আরেকটুখানি দেখতে হয় যে আচ্ছা বাড়বে তো বুঝলাম, কিন্তু কিরম বাড়বে, সে বাড়াটা কি খুব জেনারেল বাড়া, মানে লাইক লিনিয়ারলি বাড়া, নাকি তার মধ্যে কোনো নন লিনিয়ারিটি আছে? সেটা আমরা কালকে আগের দিন বলছিলাম যে যদি আমি এখান থেকে এখানে আসি বাড়বে, অবভিয়াসলি কোনো সমস্যা নেই। হ্যাঁ, কেন বাড়ে তার একটা কারণ হচ্ছে নতুন অরবিটাল, একদম কমপ্লিটলি নতুন অরবিটালে খোলে এবং অ্যাট দ্য সেম টাইম আগের অরবিটাল গুলোকে স্ক্রিন করতে থাকে, ঠিক আছে। অর্থাৎ এর আগে যে 2s2p গুলো আছে তাদের ইলেকট্রন গুলো এই 3s3p ইলেকট্রন গুলোকে স্ক্রিন করবে, অর্থাৎ নিউক্লিয়ারের চার্জ ততটা ফিল করবে না যতটা ফিল করার কথা, তাহলে আরেকটু বাইরের দিকে সরে থাকবে, ঠিক আছে। ফসফরাস থেকে যখন আর্সেনিকে আসছি তখন তার আগে আবার ডি অরবিটাল ঢুকে গেছে। ডি অরবিটালের স্ক্রিনিং পাওয়ার অনেক কম। স্ক্রিনিং পাওয়ারের এটা যদি আমরা লিখে দিই, স্ক্রিনিং পাওয়ার এস গ্রেটার দ্যান পি, তাই তো। তো এই যে 10টা ডি ইলেকট্রন, এরা কি করবে, এদের পুয়ার স্ক্রিনিং এফেক্ট আছে, ফলে এই 4s2 4p3 এদের ওপর, মানে আমি এক্সপেক্ট করছিলাম কি যে যখন একটা নতুন অরবিটালে ইলেকট্রন ঢুকছে একটা অরবিটালের জন্য সাইজটা বেড়ে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আগের অরবিটালে থাকা ইলেকট্রন গুলোকে স্ক্রিন করছিল। এবার এখানে একটা 3d অরবিটাল আছে, সে যতটা স্ক্রিন আমি এক্সপেক্ট করছি তার থেকে মানে তার পুয়ার স্ক্রিনিং এফেক্ট রয়েছে। তাহলে যদি তার পুয়ার স্ক্রিনিং এফেক্ট থাকে তাহলে আমি কি দেখতে পাবো তখন, যে ইন জেনারেল বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু ঠিক যতটা বৃদ্ধি পাওয়ার কথা ততটা বৃদ্ধি পাবে না, তাই না। বাকি ফ্যাক্টর গুলো তো এখানেও আছে, কিন্তু ওই ডি অরবিটালটা পুয়ার স্ক্রিনিং করার জন্য ওই 4s2 4p3 এই ইলেকট্রন গুলো একটু বেশি ইনওয়ার্ড পুল ফিল করবে, ফলে এখান থেকে এখানে যতটা বেড়েছিল এখান থেকে এখানে ততটা বাড়বে। তারপরে আর্সেনিক থেকে যদি আমরা চলে আসি অ্যান্টিমনিতে, অ্যান্টিমনিতে কি হবে, অ্যান্টিমনিতে খেয়াল করে দেখ যে এখানে আবার ডি ইলেকট্রন আছে, ফলে নর্মাল যা থাকার থাকবে, ফলে এখানে কিছু বলছিস কি না, হাওয়া, যাই হোক, ফলে এইখানে আর্সেনিক থেকে অ্যান্টিমনিতে নামার সময় হ্যাবক কিছু চেঞ্জ দেখতে পাবি না। হ্যাঁ, জেনারেল যেরকম হওয়ার কথা সেরকমই দেখতে পাবি, ঠিক আছে। মানে আমি কালকে ডেটা দিয়েছিলাম যে আর্সেনিক থেকে যখন তুই অ্যান্টিমনিতে যাচ্ছিস, আর্সেনিকের কোভ্যালেন্ট রেডিয়াস হচ্ছে 121 পিকোমিটার আর অ্যান্টিমনির হচ্ছে 141 পিকোমিটার, ঠিক আছে। ফলে মোরাল লেস দেখ
সেমই বাড়লো, বরং ফসফরাস থেকে আর্সেনিকে আসার সময় মাত্র 11 ইউনিট বেড়েছিল, আর্সেনিক থেকে অ্যান্টিমনিতে আসার সময় একটু বেশিই বেড়েছে, ঠিক আছে। তো ওই আর কি, অত মাইনুটটা এই লেভেলে আমরা ডিল করছি না যে ওখানে 11 আর 20 কেন হলো, বাট এসেন্সটা বুঝতে পেরেছি। কিন্তু তারপরে যখন 20 মাতে ঢুকতে যাচ্ছি তখন এর আগে আবার একটা এফ ঢুকে গেছে, এফ এর স্ক্রিনিং এফেক্ট আরো কম, ফলে এরা আরো কম ইলেকট্রন মানে বাড়ার রেট, মানে মূল বক্তব্য বাড়ার রেটটা কমে যাবে আর কি। হ্যাঁ, বাট সেটাও খুব লিনিয়ারলি কমছে না কিন্তু। হ্যাঁ, মানে নাইট্রোজেন থেকে ফসফরাস অনেক বেশি, ফসফরাস থেকে আর্সেনিকে ডিপ করলো, আবার আর্সেনিক থেকে অ্যান্টিমনিতে কোয়াইট জেনারেল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আবার অ্যান্টিমনি থেকে বিসমাতে ঝপ করে নামবে, ঠিক আছে। মানে অ্যান্টিমনি হচ্ছে 141 পিকোমিটার আর বিসমাতের হচ্ছে মাত্র 148 পিকোমিটার, সো 7 ইউনিট মাত্র চেঞ্জ হয়েছে, ঠিক আছে, হয়ে গেল। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন ঠিক করে জানলে পরেই আমি কত কিছু ব্যাখ্যা করে দিই। চলে আয় তুই আয়নাইজেশন পোটেনশিয়াল, ঠিক আছে। আয়নাইজেশন পোটেনশিয়াল কথাটার মানে কি? আয়নাইজেশন পোটেনশিয়াল কথাটার মানে হচ্ছে টু ক্রিয়েট অ্যান আয়ন, আমাকে কি এনার্জি দিতে হবে নাকি আমি এনার্জি পাবো। অর্থাৎ একটা নিউট্রাল অ্যাটমের একটা ইলেকট্রনকে আমি বের করে দিচ্ছি, দ্যাট ইজ কল আয়নাইজেশন এনার্জি। হ্যাঁ, এবং এটা আয়নাইজেশন এনার্জি সাধারণত মানে অনেক দূর অব্দি যাওয়া যায়, কিন্তু আমরা সাধারণত ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, সেকেন্ড আয়নাইজেশন এনার্জি, থার্ড আয়নাইজেশন এনার্জি করি। সেটা কি ব্যাপারটা খুব সিম্পল। ব্যাপারটা হচ্ছে যে এরকম, ধর এটা এম অ্যাটমটা ছিল, তুই একটা ইলেকট্রন বের করে দিবি, তাহলে যেটা পেলি তুই এম প্লাস, এইটার জন্য যা এনার্জি হিসাব হবে সেটা হচ্ছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। তারপরে এম প্লাস থেকে তুই এম প্লাস প্লাস করছিস, তার জন্য হচ্ছে IE2, তারপরে তুই এম প্লাস 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 করছিস, তার জন্য হচ্ছে IE3, ঠিক আছে। কে ফোন করছে? হ্যালো, পড়াচ্ছি কেন? হ্যাঁ, বাড়িতেই পড়াচ্ছি, আবার কোথায় পড়াবো? কেন, কিছু দরকারি? ও আচ্ছা, ওই ওপর থেকে নাবাও, নাবিয়ে দেখো যে ওখানে একটা ফোন রোটেশনের সাইন থাকবে, ওটা অফ করে দাও। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, কি যেন বলছিলাম আমরা, সেটা হচ্ছে যে হ্যাঁ আয়নাইজেশন এনার্জি, ঠিক আছে। তাহলে এই আয়নাইজেশন এনার্জি ব্যাখ্যা করতে বলে, তো আমি যদি ফার্স্ট আয়নাইজেশন এনার্জিকে আগে খুব ভালো করে দেখাচ্ছি। ফার্স্ট আয়নাইজেশন এনার্জি যখন বের করতে যাবো, খেয়াল করে দেখ যে প্রথম কথা হচ্ছে যে ওপর থেকে নিচে নামলে পরে লাস্ট ইলেকট্রনটা, যেখান থেকে আমি ইলেকট্রন বের করব, সেই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে আরো বেশি বেশি দূরে যাচ্ছে, অর্থাৎ সাইজ বাড়ছে, আমরা আগেই দেখলাম। ফলে যত আমি ওপর থেকে নিচে নামবো অ্যালং দ্য গ্রুপ, দ্য জেনারেল ট্রেন্ড উইল বি যে করেসপন্ডিং ফার্স্ট আয়নাইজেশন এনার্জি বাড়বে না কমবে? কমবে, তাই তো। তার মানে লেস অ্যান্ড লেস নাম্বার অফ এনার্জি লাগবে ওই ইলেকট্রনটাকে বের করে আনতে। বাট এবার যদি আমি মাইনুটলি দেখার চেষ্টা করি তাহলে একটুখানি গন্ডগোল দেখতে হবে। গন্ডগোল কিরকম? প্রথম ব্যাপার হচ্ছে যে এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS2 NP3। এখন একটা ব্যাপার আছে, এক্সচেঞ্জ এনার্জি, ওটাই বলছি, এক্সচেঞ্জ এনার্জি ক্যালকুলেশন থেকে দেখা যায় যে কোনো অরবিটাল যদি তার ফুল ফিল্ড হয় বা হাফ ফিল্ড হয়, তাহলে ওর ওই কনফিগারেশনটাকে নষ্ট করতে চায় না, ঠিক আছে। তো এখানে এই গ্রুপ 15 সবারই লাস্টের এটা হাফ ফিল্ড আছে, ফলে এদের ফার্স্ট আয়নাইজেশন এনার্জিটা অপেক্ষাকৃত বেশি হয়, ঠিক আছে। হ্যাঁ, সাধারণ টেন্ডেন্সি হচ্ছে যে প্রথম ইলেকট্রনটাকে বের করা যতটা সোজা, পরেরটা ততটা সোজা নয়, কারণ ইলেকট্রন যত কমাবি নিউক্লিয়াস তো মানে প্রোটন সংখ্যা তো কমছে না, ইলেকট্রন যত কমাবি প্রোটন সংখ্যা সেম থাকছে, ফলে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যায়। ফলে যত আমি ফার্স্ট এনার্জি যত হবে একটা এলিমেন্টে, সেকেন্ড আয়নাইজেশন এনার্জি তার থেকে বেশি হয়, থার্ড আয়নাইজেশন এনার্জি আরো বেশি হয়, ঠিক আছে। যদি না কোনো সাম আদার ফ্যাক্টর লাইক দিস, যে গ্রুপ 15 গ্রুপ 15 এলিমেন্ট গুলোর ক্ষেত্রে একটা হাফ ফিল্ড কনফিগারেশন থাকে, মানে 2s2 মানে ফুল ফিল্ড কনফিগারেশন, এন্ড 2p3 বা মানে np3, p এ 6টা ইলেকট্রন হতে পারে, তাহলে তার হাফ ফিল্ড, তাহলে ওই হাফ ফিল্ডটাকে বজায় রাখার জন্য একটা এক্সট্রা এফর্ট দেবে। সো এদের সবারই ফার্স্ট আয়নাইজেশন এনার্জিটা অপেক্ষাকৃত বেশি হবে আশেপাশের গুলোর থেকে, লাইক 14 and 16, 14 আর 16 গ্রুপের করেসপন্ডিং এলিমেন্ট গুলোর থেকে তুই দেখে নিবি ডেটা যে কার্বনের থেকে নাইট্রোজেনের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি বেশি, আবার
অক্সিজেনের থেকেও নাইট্রোজেনের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি বেশি, ঠিক আছে। কিন্তু সেকেন্ড আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে আবার ট্রেনটা উল্টে যাবে, তার কারণ হচ্ছে ওয়ান্স হাফ ফিল্ড ইয়েটা সরে গেল মানে যখন আর ওরকম কোনো এক্সট্রা ফ্যাক্টর নেই। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ছোটবেলায় প্রশ্ন আসতো মানে ক্লাস 11 যে কেন নাইট্রোজেনের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অক্সিজেনের থেকে অনেক বেশি, কিন্তু অক্সিজেনের সেকেন্ড আয়নাইজেশন এনার্জি নাইট্রোজেনের থেকে আবার অনেক বেশি, ঠিক আছে। কারণ অক্সিজেন হচ্ছে 2s2 2p4, তাহলে ওর ফার্স্ট আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে একটা ইলেকট্রন বের করলেও হাফ ফিল্ড হয়, ফলে ওর এক্সট্রা একটা স্বার্থ আছে, ফলে খুব স্বাভাবিক ওখানে ইলেকট্রনটা বের করা অনেক সোজা হবে। আর নাইট্রোজেনের ক্ষেত্রে হাফ ফিল্ড নষ্ট করে বের করতে হবে, ও চাইবে না। আবার যখন সেকেন্ড আয়নাইজেশন এনার্জি ক্যালকুলেট করছি তখন হাফ ফিল্ড নাইট্রোজেনের ক্ষেত্রে হাফ ফিল্ড অলরেডি নষ্ট, ফলে ও নর্মালি যেরকম বেরোবে। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে এবার হাফ ফিল্ড হয়ে আছে, ঠিক আছে। ফলে এবার তোকে সেকেন্ড ইলেকট্রনটা বের করতে গেলে হাফ ফিল্ড কনফিগারেশন ভেঙে বের করতে হবে, ফলে সেটা অক্সিজেন চাইবে না। তো দিস ইজ ইট, লাইক দ্যাট, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন এখানেও আসতে পারে, যেহেতু নাইট্রোজেন অক্সিজেন দুটোই তোদের আসে এবার, ঠিক আছে। তো যাই হোক, এবার মাইনরলি যদি খেয়াল করি যে নাইট্রোজেন থেকে ফসফরাসে আসছি, আয়নাইজেশন এনথালপি। হ্যাঁ বল, একটা কেন অনেকগুলো বলতে পারিস। বইয়ে আইনীয় ব্যাসার্ধের ক্ষেত্রে গ্রুপ 15 এর যেটা দেওয়া আছে ওখানে 3- প্রত্যেকের 3- করে দেওয়া, মানে থার্ড আয়নাইজেশন এনার্জি দেওয়া কি ওটা? হ্যাঁ মানে আয়নাইজেশন এনার্জি বলছিস নাকি আয়নিক রেডিয়াস বলছিস? আয়নিক রেডিয়াসই বলছি, সরি। হ্যাঁ, আয়নিক রেডিয়াসের ক্ষেত্রে মানে ওটা তো একটা এক্সপেরিমেন্টাল টেকনিক, ফলে এলিমেন্ট গুলোর মোস্ট কমন বা যে আয়নে তাকে পাওয়া যায় সেই আয়নেই তুই তার রেডিয়াস মাপতে পারবি, ঠিক আছে। সেটা যদি মাইনাস হয় মাইনাস, যেটা প্লাস হয় প্লাস, ঠিক আছে, ডিপেন্ডিং আপন সিচুয়েশন হোয়াটএভার। যাই হোক, স্যার আমি আয়নিক ব্যাসার্ধটা গুলি করেছি, ঠিক আছে, পরে বলবো। চলে আয় হচ্ছে ইয়েতে আয়নাইজেশন এনথালপির ক্ষেত্রে, ঠিক আছে। আয়নাইজেশন এনথালপির ক্ষেত্রে তাহলে আমরা জেনারেলি ইনক্রিজ করার কথা, কিন্তু অবশ্যই এখানে ঝোল থাকবে। ঝোলটা কিরকম? সরি, ডিক্রিজ করার কথা আয়নাইজেশন এনথালপি, তো ঝোলটা থাকবে। ঝোলটা কিরকম? যে তুই যখন নাইট্রোজেন থেকে ফসফরাসে আসছিস তখন আয়নাইজেশন এনার্জি কমে। নাইট্রোজেনের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি হচ্ছে 1400 মতো, 1400 কিলোজুল পার মোল, আর ফসফরাসের হচ্ছে 1000 কিলোজুল পার মোল, ঠিক আছে। কিছু বললি? আমি এই ডেটাগুলো লিখছি না, কারণ ডেটাগুলো বইতে আছে মোটামুটি, বা থাকা উচিত। আচ্ছা, বই এখানে দেওয়া ডেল্টা IH3 মানে কি থার্ড আয়নাইজেশন এনথালপি? হ্যাঁ, 3 হলে তো থার্ড আয়নাইজেশন এনার্জি মানে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, আমরা আপাতত ফার্স্ট আয়নাইজেশন নিয়ে কথা বলছি। সো নাইট্রোজেনের 1400 কিলোজুল পার মোল, সেখান থেকে ফসফরাসে এলে 1000 হলো, তাহলে কমলো, কমাটাই এক্সপেক্টেড ছিল, সাইজ বেড়েছে, কমলো। তারপরে যখন তুই ফসফরাস থেকে আর্সেনিকে যাচ্ছিস সেটা মাত্র 947, তার মানে ওই কত বলবো কেন হচ্ছে, 40 মতো কমেছে, ঠিক আছে। কেন কেন হচ্ছে? কারণ আর্সেনিকের ক্ষেত্রে ওই 3D আছে, মানে স্কিনিং এফেক্টটা অনেক কম, ফলে 4s আর 4p টা অনেকটা মোর অ্যাট্রাক্টেড হবে নিউক্লিয়াসের প্রতি। ভেরি গুড, ঠিক আছে। তার মানে 4s আর 4p ইলেকট্রন গুলো ফসফরাসের শেষ কক্ষপথে থাকা ইলেকট্রন গুলোর থেকে আরেকটু বেশি টাইটলি বাউন্ড, ঠিক আছে। কিন্তু তাহলে টাইটলি বাউন্ড হলে 1000-এর বেশি হচ্ছে না কেন? কারণ ওটা মানে বেসিক্যালি তো ব্যাসার্ধটা বেড়ে যাচ্ছে না, ফলে মানে হ্যাঁ, ফলে জেনারেল ট্রেন্ডটা তো আছেই, জেনারেল ট্রেন্ডটা তো আমি অস্বীকার করতে পারছি না, ঠিক আছে। যতটা হওয়ার কথা ততটা হচ্ছে না, তার মানে দেয়ার ইজ অ্যান অপোজিং ফ্যাক্টর, ঠিক আছে। আর্সেনিক থেকে যখন অ্যান্টিমনিতে যাচ্ছি সেটা প্রায় 100 মতো কমছে, 100-এর একটু বেশি, 834 কিলোজুল পার মোল, হুইচ ইজ আ জেনারেল কাইন্ড অফ ট্রেন্ড। মানে এখানে এরও ডি আছে, ওরও ডি আছে, এট দ্য সেম টাইম আর্সেনিক থেকে অ্যান্টিমনিতে গেলে সাইজও বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। সবটা মিলিয়ে আর্সেনিক থেকে অ্যান্টিমনিতে খুব একটা আহামৃত্যু নেই, ঠিক আছে। আবার সারপ্রাইজিং রেজাল্ট কখন আসছে? যখন অ্যান্টিমনি থেকে বিসমাতে যাচ্ছে, ঠিক আছে, তখন আবার প্রায় 150-এর কাছাকাছি কমছে, ঠিক আছে, অ্যান্টিমনি থেকে বিসমাতে ফার্স্ট আয়নাইজেশন হচ্ছে, ঠিক আছে। সেটা হচ্ছে এই এফ ঢোকার জন্য, ঠিক আছে, এফ ঢোকার জন্য। এইবার সেকেন্ড আয়নাইজেশন এনার্জি, হ্যাঁ হ্যাঁ, মানে এতটা কেন কমছে? কমার কথা তো দাঁড়া মানে আর একটু কম করার কথা, ওর এফ ঢুকছে না, এফ ঢুকে যাচ্ছে তো, মানে তাহলে তো কমার কথা।
মানে বের করতে তো বেশি এনার্জি লাগার কথা, 4F থাকছে মানে আরো মানে মানে ওইখানে যখন দেখলাম ফসফরাস থেকে আর্সেনিকে ওখানে হ্যাঁ, তো এতটা কমলো না, মানে না না, ঠিক বিসমার্ক ঠিক ঠিক কথা, ঠিক কথা। এই দুটো দু তিনটে জিনিস আছে। এক নম্বর হচ্ছে যে এইখানে ও যখন তোর অ্যান্টিমনি থেকে বিসমাতে আসছে, ঠিক আছে, তখন কি হচ্ছে, অ্যান্টিমনি থেকে যখন বিসমাতে আসছে তখন 4F বাড়ছে, ডি তো অ্যাজ ইউজুয়াল আছে, ঠিক আছে, আগেরটাই ডি ছিল না, ফলে লাস্ট কক্ষপথের ইলেকট্রন গুলো আরেকটু বেশি ইনওয়ার্ড পুল ফিল করবে, ঠিক আছে। আর এখানে আরেকটা ফ্যাক্টর তোকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু 6s ঢুকেছে। 6s এর স্ক্রিনিং এফেক্ট কিন্তু আরো মোর প্রমিনেন্ট, ও ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইনার পেয়ার এফেক্ট, 6s টা কিন্তু রিলেটিভিস্টিক কন্ট্রাকশনের জন্য এফ এরও ভিতরে ঢুকে যায়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জানি। ইন প্রিন্সিপাল এফ এফ এর থেকেও ভিতরে ঢুকে যায়, ফলে ভিতর থেকে ঢোকার জন্য যেটা হয় মানে 4F এরও ভিতরে ঢুকে যায় ওর মেজর প্রবাবিলিটি ডেন্সিটিটা, ফলে 6s 4F কেও স্ক্রিন করবে, ফলে ওখানে স্ক্রিনিং এফেক্ট অনেক বেটার হয়ে যাচ্ছে। বোঝা গেল? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে। এবার যদি আমরা বলি তাহলে এবার 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 আর কি ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি মানে হচ্ছে ওই আর কি যে যে এমনি গ্রুপ বন্ডেড 15 ইলেকট্রন নিজের দিকে টানার প্রবণতা বলে। হ্যাঁ, বন্ডেড ইলেকট্রন নিজের দিকে টানার ক্ষমতা, বাট টেন্ডেন্সি দিকে দেখতে গেলে যে কে কিরকম ইলেকট্রন টানতে পারছে তার উপরেই ডিপেন্ড করবে আর কি। সো যত আমি অ্যালং দা গ্রুপ ওপর থেকে নিচে নামবো ইলেকট্রোনেগেটিভিটি কমবে, এখানে খুব একটা আমরিত কিছু নেই, ঠিক আছে। চলে আয় মেটালিক প্রপার্টি। মেটালিক প্রপার্টি কি? কেমিক্যালি মেটালিক প্রপার্টিকে ডিফাইন করা হয় যে যে এলিমেন্ট যত সহজে ইলেকট্রন লুজ করতে পারে, দ্যাট ইজ দ্য ইলেকট্রোপজিটিভনেস অফ অ্যান অ্যাটম ইজ ডেসক্রাইব অ্যাজ আ মেটালিক প্রপার্টি, ঠিক আছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করা, সেটা হচ্ছে যে অর্কিদা বলছিল 10টা ওকে ছাড়তে হবে, ওর কি পড়া আছে এরপরে? না না, পড়েনি। তাহলে কি মানে অব্লিগেশনটা প্রকৃতি কিরকম? মানে 10টায় না ছাড়লে হবে, কিন্তু আমাকে একটু 10:30টার মধ্যে ছাড়তে হবে। হ্যাঁ, মানে 10টা থেকে 10:30টার মধ্যে আধ ঘন্টা গ্যাপ, ঠিক আছে। 10টা আগে বলে 10টা তো 10:30টার মধ্যেই হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 10টা বাজতে আর 17 মিনিট বাকি, ওই জন্য আমি বলছি। মানে 1 ঘন্টা পড়ার কথা ছিল, আমরা এফেক্টিভলি ক্লাসটা শুরু করেছি 15 নাগাদ, ঠিক আছে। সো অ্যাটলিস্ট 10টা 15 20 অব্দি পড়তে চাইছি, ঠিক আছে। তো চলে আয় এবার এখানে ইয়েতে কি বলছিলাম যেন? মেটালিক প্রপার্টি। হ্যাঁ, মেটালিক প্রপার্টি। নাইট্রোজেন ফসফরাসের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল যে এরা খুব সহজে ইলেকট্রন ছাড়তে চাইবে না, স্মলার সাইজ, হাফ ফিল্ড কনফিগারেশন আছে, ঠিক আছে। আমরা যা দেখলামই যে কি বলে ওটার নাম, আয়নাইজেশন এনথালপি অনেক বেশি। মেটালিক প্রপার্টি তো আয়নাইজেশন এনথালপি দিয়ে বলা যায়, মানে ওই হ্যাঁ, একদম 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 একদম। আয়নাইজেশন এনথালপি যত কম হবে তত সে সহজে ইলেকট্রন ছেড়ে দিতে চাইছে, সো দে আর গুড মেটাল, ঠিক আছে। তো নাইট্রোজেন ফসফরাসের ক্ষেত্রে আমরা দেখলাম যে আয়নাইজেশন এনথালপি অনেক বেশি, 1000 1400 এরকম, ফলে এরা খুব একটা ভালো মেটাল নয় এবং এরা নন মেটালস, আমরা জানি নন মেটালস। এবং এই প্রপার্টিটা মনে রাখ যে কে মেটাল কে নন মেটাল, এটা যদি ঠিক করে গ্রেস করতে পারিস, ওই অক্সাইড হাইড্রাইড এদের প্রপার্টি খুব সহজেই তুই আর মানে ইনটিউটিভলি বলে দিতে পারি, ঠিক আছে। তো চলে আর্সেনিকে। আর্সেনিকের ক্ষেত্রে কি হচ্ছে, আর্সেনিক অ্যান্টিমনি এদের দুজনের ক্ষেত্রে দেখলাম যে এদের আয়নাইজেশন ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়ালটা না খুব বেশি না খুব কম, ঠিক আছে, ওই 700-800 রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। হ্যাঁ, তো এই আর্সেনিক অ্যান্টিমনি এদেরকে বলা হয় মেটালয়েডস, মানে ধাতু কল্প। অর্থাৎ হ্যাঁ, এরা ধাতু অধাতুর মাঝামাঝি বিচরণ করে, ঠিক আছে। আর এই গ্রুপের একমাত্র মেটালের নাম হচ্ছে বিসমাথ, ঠিক আছে। মানে একটা প্রশ্ন, মেটালের মানে মোটামুটি মেটাল বলতে গেলে মোটামুটি কত আয়নাইজেশন এনথালপি থাকা দরকার, মানে মোটামুটি কোন রেঞ্জে হয়? ওই 700 রেঞ্জে? এটার কোনো মানে ক্লিয়ার বাউন্ডারি নেই, ঠিক আছে। মানে তুই এইভাবে ভাবতে পারিস যে পৃথিবীর সবচেয়ে ভালো মেটাল গুলো থাকে হচ্ছে গ্রুপ 1-এ, ঠিক আছে। তো গ্রুপ 1-এর নিচের দিকে যারা আছে লাইক পটাশিয়াম, সিজিয়াম, এদের আয়নাইজেশন এনথালপি দেখবি, সেই অনুযায়ী কম্পেয়ার করতে পারবি, ঠিক আছে। মানে দিস আর ভেরি রিলেটিভ প্রপার্টি, ফলে কে ভালো মেটাল কে মেটাল নয় এটার উপর বলা খুব মুশকিল। তাহলে তুই বলবি যে তাহলে আমি কি করে নাইট্রোজেনকে আমি নন মেটাল বলছি আর
বিসমাথকে মেটাল বলছি আর আর্সেনিক অ্যান্টিমনিকে ধাতু কল্প বলছি। এইটা ডিসক্রাইব করা হচ্ছে করেসপন্ডিং অক্সাইডের প্রপার্টি দেখে, ঠিক আছে? হ্যাঁ, যে সকল এলিমেন্টের কমন অক্সাইড গুলো অ্যাসিডিক ইন নেচার, দে আর রেকগনাইজড অ্যাজ নন মেটালস, ঠিক আছে? মানে নন মেটালিক অক্সাইড, সো নন মেটালস। একটু বলো, এটা পরে বলবে? আচ্ছা, এটা পরে বলবে তো এই অক্সাইডের ভিত্তিতে মেটাল কি হবে? ঠিক হচ্ছে, আমি বুঝতে পারছি না, মানে শুনতে পাচ্ছি না। অক্সাইডের মানে লাস্ট যে উদাহরণটা দিলে সেটার ব্যাখ্যাটা পরে বলবে তো? হ্যাঁ, মানে অক্সাইড বা ইত্যাদি প্রপার্টি তো আমাকে দেখতে হবে, ঠিক আছে? বাট খুব ডিটেলস আমরা বলবো, আমি দেখছি সেটা কি কতদূর কি বলা যায়। বাট দ্য থিং ইজ যে সকল এলিমেন্ট তাদের কমন অক্সাইডের প্রপার্টি হচ্ছে অ্যাসিডিক প্রপার্টি, হ্যাঁ, তারা নন মেটাল। নন মেটালস অক্সাইড আর অ্যাসিডিক ইন নেচার অ্যান্ড মেটাল অক্সাইড আর বেসিক ইন নেচার, ঠিক আছে? যেমন ক্যালসিয়াম অক্সাইড চুন, ক্ষারকীয়, তাই না? সোডিয়াম অক্সাইড ক্ষারকীয়, হ্যাঁ। আবার এদিকে যদি তুই নাইট্রোজেন অক্সাইড দেখিস অ্যাসিডিক, ঠিক আছে? তারপরে হচ্ছে সালফার অক্সাইড অ্যাসিডিক, এদেরকে জলে দ্রবীভূত করলে পৃথিবীর সবচেয়ে সেরা অ্যাসিড গুলো এরাই তৈরি করে। এই সকল অক্সাইডকে জলে দ্রবীভূত করলেই পৃথিবীর সেরা অক্সাইড গুলো তৈরি হয়। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? তো যাই হোক, বা পারক্লোরিক অ্যাসিড এরা, ঠিক আছে? তো যাই হোক, আবার তো সেই অনুযায়ী মোটামুটি এইভাবে এখানে ভাগ করা হয়েছে যে কেন নাইট্রোজেন ফসফরাস হচ্ছে নন মেটাল, আর্সেনিক অ্যান্টিমনি হচ্ছে ধাতু কল্প, অর্থাৎ এদের অক্সাইড গুলোর ক্ষেত্র বিশেষে অ্যাসিডিক বেসিক দুটো প্রপার্টি শো করে, আর বিসমাথ হচ্ছে বেসিক ইন নেচার, ঠিক আছে? চলে আয় মেল্টিং প্রপার্টি, মেল্টিং পয়েন্ট এন্ড বয়েলিং পয়েন্ট। যারা নন মেটালস তাদের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। সো ভ্যান ডার ওয়ালস ফোর্স আমরা আগে অনেকবার জেনেছি যে ভ্যান ডার ওয়ালস ফোর্স ইজ রিলেটেড টু সাইজ অর সারফেস এরিয়া অফ দ্য সিস্টেম। ফলে যত সারফেস এরিয়া বাড়বে ভ্যান ডার ওয়ালস ফোর্স বাড়বে, করেসপন্ডিং মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট বাড়বে। সো নাইট্রোজেন ফসফরাস ইভেন এই আর্সেনিক পর্যন্ত এই ট্রেনটা মোটামুটি চলে, ঠিক আছে? কিন্তু তারপরে যে বিসমাথ টিসমাথের গেলে ফলে সেখানে কিন্তু আয়নিক প্রপার্টি চলে আসে, অর্থাৎ মেটাল তারা, ঠিক আছে? ফলে সেখানে কিন্তু আমাকে দেখতে হবে যে কতগুলো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন আছে বন্ড করার জন্য, ঠিক আছে? সেটা দিয়ে তুই যদি হিসাব করে দেখিস তাহলে দেখবি যে আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ সবার মধ্যে তিনটে করে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে বন্ড করার জন্য, ঠিক আছে? তবে আনএক্সপেক্টেড ডিক্রিজ দেখা যায় একটা, সেটা হচ্ছে যে মেল্টিং পয়েন্ট অফ অ্যান্টিমনি থেকে বিসমাথে এলে পরে, ঠিক আছে? কেন? তার কারণ হচ্ছে যে অ্যান্টিমনির ক্ষেত্রে ওই 5s এর দুটো আর 5p তিনটে এরা মেটালিক বন্ডিং এ, মানে মেটালিক টাইপ বন্ডিং এ পার্টিসিপেট করতে পারে, ঠিক আছে? তো ইনএফেক্টিভলি 5খানা বন্ড তৈরি হয়, এবার ভাবতে পারিস। বাট বিসমাথের ক্ষেত্রে 6s এ থাকা ইলেকট্রনটা ইনার্ট পেয়ার, অর্থাৎ এরা বেরোতে চায় না, ঠিক আছে? ফলে বিসমাথের ক্ষেত্রে মাত্র 3টে আনপেয়ার ইলেকট্রন আছে। দ্যাট ইজ ওয়াই যদিও ওপর থেকে নিচে নামলে পরে সাইজ বাড়ছে বা ইত্যাদি সমস্ত ফ্যাক্টর যদি দেখি, বিসমাথ ইভেন মেটালগুলোর মেল্টিং পয়েন্ট বেশি হয়, বাট দেয়ার ইজ এ ডিপ ইন মেল্টিং পয়েন্ট ইন ভ্যালু ফ্রম অ্যান্টিমনি টু বিসমাথ, ঠিক আছে? এখান থেকে আমরা আরেকটা মানে কমন অক্সিডেশন স্টেট যদি দেখার চেষ্টা করি, আমরা জানি যে এই গ্রুপের কমন অক্সিডেশন স্টেট কি হতে পারে না, এদের সবার শেষ কক্ষপথে 3টে করে ইলেকট্রন আছে, তার মানে এরা আইদার 3টে করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে। যদি 3টে করে অ্যাকসেপ্ট ইলেকট্রন করে তাহলে এদের অক্সিডেশন স্টেট কি হবে বল চন্দ্রিমা, বল। আরেকবার বলো, কি বললে? তুই কি মানে অ্যালেক্সা বা এদের ক্ষেত্রে না, এই অ্যালেক্সা তোকে ডাকিনি, স্টপ 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 স্টপ, ডাকনি তাও উত্তর দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তার মানে কি এরা আগে থেকে কান পেতে শুনছিল, ঠিক আছে? এবং এটা যখনই এইসব কোম্পানিগুলোকে জিজ্ঞেস করা হয় এরা বলে না 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 এরকম নয়, আমরা শুনছি না, আমরা জাস্ট একটা সাউন্ড টোকেন ডিটেক্ট করলে পরে আমরা তখন ইয়ে করি, ঠিক আছে? তো যাই হোক, আর চন্দ্রিমা শুধু নয় আরো অনেকে ক্ষেত্রে দেখেছি যে এটা উল্টোটা, ঠিক আছে? যে আনটিল অ্যান্ড আনলেস তুমি সত্যি ওকে টোকেনটা দিচ্ছ বোধহয় ওরা শোনে না, ঠিক আছে? যাই হোক, মজা করলাম। এই ফোন করে, হ্যালো, পড়াচ্ছি কেন? কি জিজ্ঞেস করলে আমাকে, বল। আরে বললো যে নাইট্রোজেন যদি কেন কি লাগবে তোমার? কি বলবো?
না আরো? আচ্ছা, দ্বীপ আছে তো? ও, তাহলে কি করবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম। হয়ে গেছে তোমার কথা বলা? হ্যাঁ, হয়ে গেছে। প্রশ্নটা আরেকবার বলো। হ্যাঁ, প্রশ্নটা তোরা হেল্প করতে পারলি না একটু? যাই হোক, প্রশ্নটা না প্রশ্ন- প্রশ্নটা কি, মানে নাইট্রোজেন যদি 3টে ইলেকট্রন গ্রহণ করে তাহলে ওর অক্সিডেশন স্টেট কি হবে হ্যাঁ এটা বললে হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ। এটাই ছিল। 3টে ইলেকট্রন ডোনেট করলে অক্সিডেশন স্টেট কত হবে? ডোনেট না, ডোনেট নিয়ে না। নিবে। আচ্ছা, বার করে দিলে। হ্যাঁ, বার করলে না, গ্রহণ করলে, গ্রহণ। ও, গ্রহণ করলে। অ্যাকসেপ্ট করলে, accept। আচ্ছা, তাই তো অপশন আছে, ও 2p3 আছে, তাহলে ও আরো 3টে ইলেকট্রন নিলে পরে 2p6 হবে, হুইচ ইজ আ স্টেবল কনফিগারেশন। তার মানে 3টে নিতে পারবে। তাহলে যদি ও 3টে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, তাহলে ওর অক্সিডেশন স্টেট কি হবে? +3। সর্বনাশ করেছে, -3। যাক গে। ও আচ্ছা, সরি না, নিলে আমাকে তো সরি বল, প্লাস হয় না। ও না, দিলে প্লাস হয়, সরি। -3 হবে। তাহলে গ্রুপ 15 গুলোর কমন অক্সিডেশন স্টেট হচ্ছে -3 হতে পারে। আবার -3 থেকে +3 অবধি হবে তো, মানে 3টে তো ছেড়েও দিতে পারে, মানে ওই আর কি। হ্যাঁ, -2। না বলছে আরে না, 2p3 আছে, তুমি 3টে যেটা- ছেড়ে দেয়। হ্যাঁ, মানে হ্যাঁ, তুমি 3টে যেটা অ্যাকসেপ্ট বলতে করতে পারে, আবার 3টে ছাড়তেও পারে। ঠিক আছে, আমি স্টেবল অক্সিডেশন স্টেট গুলোর কথা বলছি। ঠিক আছে, মোস্ট স্টেবল অক্সিডেশন এর মাঝামাঝি থাকতেই পারে। ঠিক আছে, এরকম তৈরি করে নেওয়া যেতে পারে বা থাকতে পারে, বাট স্টেবল অক্সিডেশন স্টেট গুলো ইম্পর্টেন্ট। সো -3 হতে পারে। আবার 2p এর যে 3টে ইলেকট্রন আছে, ওই 3টে ইলেকট্রনকে যদি বের করে দেওয়া হয়, তখন কত হবে? +3। আর যদি 2p এর 3টে বা np এর 3টে আর ns এর দুটো সবগুলোকে বের করে দেওয়া হয়, তাহলে +5 হবে। ঠিক আছে, তো গ্রুপ 15 এলিমেন্টের স্টেবল কমন অক্সিডেশন স্টেট হচ্ছে -3 +3 +5। ঠিক আছে, এবার -3 থেকে +5 এর মাঝে কোনো অক্সিডেশন স্টেট থাকতে পারে। +5 হতে গেলে NCl5 যদি হয়, তাহলে হয় কি সেটা? হ্যাঁ, +5 অক্সিডেশন স্টেট হয় তো, হবে না কেন? মানে মানে আমি একটা উদাহরণ বললাম, সেইটা কি হয় NCl5 যেটা? NCl5, হ্যাঁ হয় মনে হয় NCl5। ঠিক আছে, তারপরে ধর ইয়ে হয়, তোর বল কমন যেটা, ধর নাইট্রিক অ্যাসিডই তো নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট বোধহয় +5। মানে HNO3। নাইট্রিক অ্যাসিড HNO3। হ্যাঁ, +5 কোথায়? +4। ও আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। চলো, যাই হোক। হ্যাঁ, তো এগুলো স্টেবল অক্সিডেশন স্টেট, কিন্তু এর মধ্যে অ্যানোমালি কোথায় দেখা যায়? বলতে পারলে কোনো পয়সা দেবো না, কিন্তু কোথায় দেখা যাবে অ্যানোমালি? কিছু বলছো তুমি? তুই কি শুনছিস আদৌ, সেটা বড় প্রশ্ন। আমি কি বলছি বুঝতে পারছি না। শুনতে পাচ্ছিস না? আচ্ছা, তাহলে এখন শুনতে পাচ্ছিস? হ্যালো, মাইক টেস্টিং 1 2 3। হ্যাঁ, বল। যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কি বলছিলাম, যে আমরা তো দেখলাম যে -3 +3 +5 এগুলো হচ্ছে কমন অক্সিডেশন স্টেট। এখন প্রশ্ন হচ্ছে যে এর বাইরে, মানে এর মধ্যে ঝামেলা করার মতো এলিমেন্ট কে আছে, যে এই মানে এই 3টে কমন অক্সিডেশন স্টেট, এই কথাটা বলার মানে হচ্ছে আমি এক্সপেক্ট করছি এই গ্রুপের প্রতিটা এলিমেন্ট এই 3টে অক্সিডেশন স্টেট দেখাবেই। হবে। তারপরেও -3 থেকে +5 এর মধ্যে যে দেখাতে পারে, লাইক তোর হচ্ছে হাইড্রাজিন বলে একটা কম্পাউন্ড হয় N2H4, সেক্ষেত্রে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট -2 হয়। বা অক্সিম বলে একটা কম্পাউন্ড হয়, যেটা হচ্ছে NH2OH, যেক্ষেত্রে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট -1 হয়। সো -3 থেকে -5 এর মধ্যে তারা এক্সিস্ট করতে পারে। বাট কোনো একটা গ্রুপের স্টেবল কমন অক্সিডেশন স্টেট যদি বলা হয়, দ্যাট মিনস আমি এক্সপেক্ট করছি যে প্রতিটা এলিমেন্ট এই 3টে অক্সিডেশন স্টেট বা এই দুটো অক্সিডেশন দেখাবেই। তাহলে এখানে 3টে অক্সিডেশন স্টেট। এখন এটা কি সত্যি, নাকি এই গ্রুপের কেউ আছে যারা এগুলো ঠিক দেখাতে চাইবে না?
মানে বিসমাথ বা অ্যান্টিমনি এটা দেখাতে চাইবে না, কি দেখাতে চাইবে না? অ্যান্টিমনি দেখাতে চাইবে না কেন? মানে ওখানে 4s আর 5s আছে, ওটা ইনার্ট পেয়ার আছে, ওটা তো এটা তো চাইবে না। 5s কি ইনার্ট পেয়ার এফেক্ট দেখায়? আমি ডি তাহলে কে নিয়ে দেখাবে? যাই হোক। না, যেটা মানে কারণটা ঠিকই বলেছিল, বিসমাথ দেখা, বিসমাথের ক্ষেত্রে স্টেবল অক্সিডেশন স্টেট মানে +5 অক্সিডেশন স্টেটটা প্রায় দেখাই যায় না। 5s দেখাবে না কেন? মানে 4s টা না হয় মানলাম, 5s কেন দেখাতে চাইবে না? 5s ইনার্ট পেয়ার এফেক্ট দেখায় কি? 6 থেকে ইনার্ট পেয়ার এফেক্টটা কোত্থেকে আসে সেটা একটু ভাবার চেষ্টা করো। ইনার্ট পেয়ার এফেক্টটা কোত্থেকে আসে? মানে তুই যদি খুব মাইনুটলি জিজ্ঞেস করিস যে আচ্ছা 4s এর থেকে 5s এর দুটো ইলেকট্রন বের করা সোজা না কঠিন, সেটা ঠিক কথা কঠিন, কিন্তু আমি বলছি যে একটু বলো। অ্যান্টিমনি 5 খুব কমন অক্সিডেশন স্টেট, ঠিক আছে? যেমন অ্যান্টিমনি অক্সাইডই অ্যান্টিমনি 5 বোধহয় থাকে, ঠিক আছে? Sb2O5 এরকম বোধহয় থাকে। হ্যাঁ, এটাই তো অ্যান্টিমনি। ওই যে ওই মানে কার মানে ওই যে উপরে যেটা লিখলে SPDF, ওইখান থেকে মানে স্ক্রিনিং পাওয়ার কত ভালো সেটা মানে স্ক্রিনিং পাওয়ার থেকে আসে? না থেকে আসেনি, ভুলে গেলাম। একটু বলে দাও না। আর কেউ? না, সাফিসিয়েন্ট কারণ জানি না, আমি তো অ্যান্টিমনি ভাবতে যাই হোক। ইনার্ট পেয়ার এফেক্ট মানে জানিস তো তোরা নাকি? মানে জানি, একটু ভুলে গেছি মানে হ্যাঁ, আমি জানি না বা ভুলে গেছি। হ্যাঁ, তাহলে এতক্ষণ ধরে যখন আমি ইনার্ট পেয়ার বলে 5খানা জিনিস ব্যাখ্যা করলাম ইনার্ট পেয়ার এফেক্ট ইউজ করে, তখন মানে ওই সঠিক লজিকটা মনে নেই আমার। ইনার্ট পেয়ার মানে তো মানে 4f মানে যেটা ভেতরে ঢুকে থাকে, মানে কি বলবো, বাইরের মানে 6 s অরবিটালটা বাইরে থাকে, মানে ওই আর কি ভেতরে ঢুকে থাকবে, কারণ ওখানে আকর্ষণ বলটা 4d বা 5d বা 4f এর থেকে বেশি হবে। এইটা মনে আছে, কিন্তু কেন ওটা ঠিক কারণটা মনে নেই। একটা ফ্যাক্টর যেটা তুই বলার চেষ্টা করছিলি সেটা হচ্ছে যে যখনই আমি ওই 6s 5s এইসব জায়গায় যাচ্ছি, তখন তার আগে অনেকগুলো df অরবিটাল ঢুকছে যাদের স্ক্রিনিং পাওয়ারটা অপেক্ষাকৃত কম, ফলে ওই করেসপন্ডিং ইলেকট্রনটার ওপর মানে ওই পজিশনে থাকা একটা ইলেকট্রনের উপর যতটা নিউক্লিয়ার চার্জ সে এক্সপেক্ট করতে পারি আমরা, তার থেকে বেশি সে এক্সপেক্ট করছে। এবং এই কারণটা 4s এর ক্ষেত্রে আছে, 5s এর ক্ষেত্রে আছে, 6s এর কাছে আছে এবং গ্র্যাজুয়ালি আছে, অর্থাৎ 4s এর থেকে 5s এ বেটার, 5s এর থেকে 6s এ বেটার। বাট 6s এর ক্ষেত্রে যেটা ইউনিক হয়ে যায় সেটা হচ্ছে যে তুই যদি 6s অরবিটালে থাকা একটা ইলেকট্রনের ভেলোসিটি ক্যালকুলেট করিস ইউজিং সিম্পল বোরের ফর্মুলা, হ্যাঁ, বোরের অ্যাটমিক মডেল ওয়াইজ যদি তুই ক্যালকুলেট করিস, তাহলে দেখবি যে ওর ভেলোসিটিটা ওই লাইটের ভেলোসিটির একটা সিগনিফিকেন্ট মানে পোর্শনে চলে যায়, ঠিক আছে? এবং দ্যাট ইজ ওয়াই ওখানে রিলেটিভিস্টিক কন্ট্রাকশন দেখা যায়, অর্থাৎ অরবিটালটা ছোট হয়ে যায়। ওই সেই একটা ফর্মুলা ছিল না যে মাস এম, মানে কারোর ভেলোসিটি মাস যদি এম হয়, m = m0/√1 - v²/c², আইনস্টাইনের ফর্মুলা আর কি, ঠিক আছে? যেখান থেকে অ্যাকচুয়ালি E = mc² আসে পরবর্তীকালে ডিরাইভ করলে, ঠিক আছে? তো সেটা দিয়ে দেখানো যায় যে 6s এ থাকা একটা ইলেকট্রনের ভেলোসিটি লাইটের ভেলোসিটির বেশ অনেকটা কাছাকাছি হওয়ার জন্য তার মাসটা অনেক বেড়ে যাবে, এবং মাসটা বাড়ার জন্য তার ওই কি বলে অরবিটালটার কন্ট্রাক্ট করবে, ঠিক আছে? তাহলে অরবিটালটা কন্ট্রাক্ট করা মানে কি ও আরেকটু ভেতর দিকে চলে আসবে, ফলে ও যেখানে থাকার কথা ইলেকট্রনটা অ্যাকচুয়ালি আরেকটু ভেতর দিকে থাকবে। তাহলে ভেতর দিকে থাকার জন্য ওই ইলেকট্রনটা আরো বেশি পুলড হবে, এতটা সাচ দ্যাট যে 6s এর ইলেকট্রনটাকে বের করাটাই মানে খুব মুশকিল হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই ইটস কল্ড ইনার্ট পেয়ার্ড এফেক্ট। মানে ইনার্ট মানে কি? ইনার্ট গ্যাস যেমন আমরা বলি, অর্থাৎ নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়, হ্যাঁ, অর্থাৎ যে ইলেকট্রন জোড় কোথাও পার্টিসিপেট করছে না, ঠিক আছে? আর যদি এটাকে কোয়ান্টাম মেকানিক্যালি ভাবতে চাস, তাহলে সিম্পলি যেটা হয় যে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের ইলেকট্রনিক প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা অনেক বেশি নিউক্লিয়াসের আরো কাছের দিকে চলে আসে, ঠিক আছে? ফলে 6s এর ইলেকট্রন গুলোর খুঁজে পাওয়ার চান্স সবচেয়ে বেশি মানে নিউক্লিয়াসের অনেক কাছাকাছি। বোঝা গেল? মানে হ্যাঁ, বুঝতে পেরেছি। এখান থেকে প্রশ্নটা হচ্ছে মানে বিসমাথের যদি মানে কি বলে মানে 6x থেকে ধরো বেরোলো না, মানে আমার প্রশ্নটা হচ্ছে যে বিসমাথের যোজ্যতা কক্ষ কোনগুলো, মানে 6x 6p? হ্যাঁ, যোজ্যতা কক্ষ, এবং সেই যোজ্যতা কক্ষের মধ্যে 6s এর
ইলেকট্রন গুলো ইনঅ্যাক্টিভ, মানে রেডিলি পার্টিসিপেট করতে পারে না। এবার ওই আর কি যে আমরা যখন কথাগুলো বলছি অর্ডার নিয়ে কথা, না না আমি বলছি আমার তো ইলেকট্রন বার করাটা নিয়ে কথা, তো আমি যদি 6 থেকে না বেরোলে থেকে ধরো বেরোলো পড়াচ্ছি, ঠিক আছে আমি পরে যাচ্ছি পড়াচ্ছি। হ্যাঁ কি বলছিস বল আরেকবার। আমি বলছি যে আমার তো ইলেকট্রন বার করাটা নিয়ে কথা, তো 6 সেক না হয় ইনার প্যাড হয়ে ভেতরে ঢুকে বসে আছে, না হয় 5d বা 4f থেকে বেরোলো, সেটা করতে তো কম এনার্জি লাগবে। আরে 5p4s তো এমনিই ভেতরে আছে, ওখানে অ্যাক্সেস করবে কি করে? বরং 6s থেকে বের করা সোজা, ওই জন্য 6s থেকে বের করা যায় তুই যদি কন্ডিশন সেট করিস, খুব ড্রাস্টিক কন্ডিশন সেট করিস। তার কারণটা হচ্ছে তার এটা বুঝতে গেলে তোকে কোয়ান্টাম মেকানিক্যালি ভাবতে হবে যে ইটস আ রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। হ্যাঁ মনে পড়েছে। লাইক আমি খুব সহজ করে আঁকছি যে এটা তো আরে কলা ইটস এ রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, ঠিক আছে। সো এরকম একটা ব্যাপার। তো আমি বলছি যে এই যে পিকটা এইটার এখানে থাকার কথা হলো ও একটুখানি শিফট করে ভেতর দিকে চলে আসে, বাট 6s এর ইলেকট্রন ডেন্সিটি কিন্তু যেখানে 6s থাকার কথা সেখানেও আছে। ফলে তুই যদি কন্ডিশন সেট করিস 6s থেকে ইলেকট্রন অ্যাক্সেস করতে পারবি, কিন্তু 5s 4s এগুলো তখন পেনাল্টিমেট বা তারও ভেতরে ইলেকট্রন হয়ে গেছে, ঠিক আছে। ওখানে তুই পৌঁছতেই পারবি না ওটাকে ইয়ে না করে, ঠিক আছে। সো মানে এই মাইনুটনেসে গেলে পরে তোকে আরো অনেকগুলো জিনিস চিন্তা করতে হবে। সো ফরগেট অ্যাবাউট যেটা ব্যাপার সেটা হচ্ছে যে 6 এর থেকে ইলেকট্রন বের করা যায়, এবং বের করা যায় বলেই আমরা এইগুলোকে খুব সহজে মানে এই সবসময় মাথায় রাখবি যে এই যে গ্রুপগুলো তোরা পড়ছিস সেই গ্রুপের ওই লাস্টের দুটো এলিমেন্ট না, এই দুটো এলিমেন্টের কিছু স্পেশাল পাওয়ার থাকে, ঠিক আছে। লাইক বিসমাথ, এটা 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 ওই আর কি যে তোদের তো আমার কাছে প্র্যাকটিক্যাল করার ইয়ে হলো না, ওদের কথা বলছি। আমি কিনিয়েছিলাম একটা কেমিক্যাল, আমি ওদের দেখিয়েছি তোদেরকে কেমিক্যালটা, সেটা হচ্ছে সোডিয়াম বিসমুথেট বলে একটা কেমিক্যাল, ঠিক আছে। হলুদ রঙের হয়, ছোট্ট শিশিতে লাল রঙের ঢাকনাওয়ালা। মোস্ট প্রবলি একবার দেখিয়েছিলাম তোদেরকে যখন প্রথম কিনেছিলাম। হ্যাঁ, তো ওই হিসেব মতো একটা যে যে মিডিয়াম সাইজের যে চামচগুলো হয় ওই রকম 1 চামচ পাউডারের দাম প্রায় 1800 টাকার কাছাকাছি, ঠিক আছে। এটার কারণ হচ্ছে ওই যে ওটা বানাতে পারাটা খুব কষ্টসাধ্য আর কি, ঠিক আছে। এইভাবে NaBiO, এখানে বিসমাথ +5 এ থাকে। তাহলে এখানে যদি বিসমাথ +5 এ থাকে, তুই যা খুশি দিবি ওকে, ওর কাছে যদি দুটো ইলেকট্রন পাওয়ার অ্যাকসেপ্ট করার জায়গা থাকে সঙ্গে সঙ্গে ওর বিসমাথ 3 তে চলে যাবে। তার মানে ইট ইজ এ গুড অক্সিডাইজার, ঠিক আছে। এই যে নিজে রিডিউস হবে তাহলে অন্যকে অক্সিডাইজ করবে, ঠিক আছে। গুড অক্সিডাইজার, যাকে তাকে পায় অক্সিডাইজ করবে, মানে এটা KMnO4 এর থেকেও বেটার অক্সিডাইজার, ঠিক আছে। ওই জন্য ম্যাঙ্গানিজ আয়ন আছে কিনা এইটা ডিটেক্ট করার জন্যই সোডিয়াম বিসমুথেটটা লাগে, ঠিক আছে। কিভাবে লাগে এখানে একটা কোয়ালিটিটিভ ইয়ে পড়িয়ে দিই। ধর Mn+2 যেটা তোদের সিলেবাসে আছে, ঠিক আছে। দেখবি, আমি জানি না তোদেরকে করাবে কিনা এই, কারণ সোডিয়াম বিসমুথেট আছে কিনা ল্যাবে, সুমন্তর ক্ষেত্রে বলছি। আর আদর্শ ল্যাবে আছে, কিন্তু সেটাকে ইউজ করার মতো কেউ আছে কিনা সেটা একটা ব্যাপার। যাক গে, তো বেসিক্যালি Mn+2 এটার মধ্যে তুই যদি সোডিয়াম বিসমুথেট দিস স্লাইডলি অ্যাসিডিক কন্ডিশনে, ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে KMnO4 MnO4- এইটা একটা গুড অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে। মানে ভেরি গুড অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে। ওয়ান অফ দ্য বেস্ট অক্সিডাইজিং এজেন্ট গুলোর একটা। তার মানে MnO4- থেকে Mn+2 তে যাবে, এটাই স্বাভাবিক প্রসেস। তাহলে আমি এর উল্টোটা করতে চাইছি। আমি Mn+2 আমার স্যাম্পেলে আছে, এটাকে আমি কনভার্ট করতে চাইছি Mn+7 এ, which is Mn+7 which is MnO4-, ঠিক আছে। এটাই কনভার্ট করতে চাইছি। কেন কনভার্ট করতে চাইছি? কারণ Mn+2 কালারলেস, বাট MnO4- এর কালার আছে, which is পিঙ্ক কালার। সো আমি যদি এটা করতে পারি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমি বুঝতে পারবো আমার Mn ছিল কি ছিল না। তো তার জন্য আমাকে একটা এত ভালো অক্সিডাইজার আনতে হবে যে এই চেঞ্জটা করতে পারে, ঠিক আছে। তো সেটা হচ্ছে সোডিয়াম বিসমুথেট, ঠিক আছে। সো সোডিয়াম বিসমুথেট হচ্ছে KMnO4 এর থেকেও বেটার অক্সিডাইজার, ঠিক আছে, ইন প্রিন্সিপাল, বাট দাম অনেক বেশি। সেটা ওই ইনার প্যাড এফেক্টের জন্যই আসে, বোঝা গেল? সো এখানে নাইট্রোজেনটাকে যদি আমি একটু স্পেশালি পড়ার চেষ্টা করি, যে নাইট্রোজেনের অনেক ধরনের অক্সিডেশন স্টেট আছে, দেখো তোদের বইতে লেখা থাকবে। অ্যামোনিয়াতে নাইট্রোজেন -3, হাইড্রাজিন হচ্ছে এই কম্পাউন্ডটা, হাইড্রাজিন which is N2H4, ঠিক আছে। হ্যাঁ, এখানে অক্সিডেশন স্টেট হচ্ছে -2, সরি প্লাস না -2।
তারপর ধর অক্সিম which is NH2OH, এক্ষেত্রে হচ্ছে -1, ঠিক আছে, -1। নাইট্রোজেনে তো 0, হ্যাঁ। তারপরে চলে নাইট্রোজেনের অক্সাইড গুলো, ঠিক আছে। সো অক্সাইড অফ নাইট্রোজেনস আমি একসাথেই পড়িয়ে দিচ্ছি এটা, অক্সাইড অফ নাইট্রোজেনস মানে অক্সিডেশন স্টেটের রেসপেক্টেও পড়াচ্ছি, আবার অক্সাইড পড়াতে গিয়েও পড়ছি, হ্যাঁ। নাইট্রোজেনের বহু ধরনের অক্সাইড হয় আর কি, ঠিক আছে। নাইট্রোজেনের +1 অক্সাইড যদি বলি, সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড মানে N2O। সো একটা লিস্টই বানানো যাক। 1 নম্বর, তুমি কি মানে এটা এমনি কথা জিজ্ঞেস করছো, তুমি কি ওই বইটা স্কুলে দিয়ে দিই? কি ওই বইটা স্কুলকে দিয়ে দিয়েছো? কবিতা? আরে ওই বই স্কুলে জমা দিয়ে দিয়েছো? হ্যাঁ দিয়ে দিয়েছি। কেন? না এমনি জিজ্ঞেস। হ্যাঁ বই দিয়ে দিয়েছি। এখন আমার থেকে অ্যান্সার কি চেয়েছে সেটা আমি এখন দেব না, দেব পরীক্ষা হয়ে যাওয়ার পর আর। ঠিক আছে বল। কিন্তু মানে আমি জানি না তোদের টিচার জোগাড় করেছে কোনো? হ্যাঁ করেছে তো একটা। আচ্ছা দেখেছিস তাকে? না আমাদের 12 এর কেউ স্কুলে যায়নি, ফলে টিচার আসেনি। তাহলে তোরা জাননি করতে? জানলাম একটা ম্যামের থ্রু। আচ্ছা ও হ্যাঁ, তুই তো একটা কোন ম্যামকে পড়াস, মানে সরি ম্যামের ছেলেকে পড়াস। ম্যামকে পড়া তো হ্যাঁ, সে আবার কামড়ে দেয়। তো তোকে কিছু কম্পেনসেট করেছিল সেই যে তার ছেলেটাকে তোকে কামড়ে দিয়েছিল? উনি ভেবেছিল আমি আর পড়াতেই যাব না। তারপর টেটে না টাকা দেবে বলছিল, আমি না এইসব করলে ফাঁসবি কিন্তু আমার মতো, ঠিক আছে। টাকা দিলে পরে নিয়ে নেওয়ার অভ্যাস তৈরি কর। ওয়ান্স এই অভ্যাস তোর যদি এস্টাবলিশ হয়ে যায় শরীরে, ঠিক আছে। না সমস্যা হচ্ছে উনির সাথে আমার ভালো সম্পর্ক, মানে অনেক হেল্প করে, ফলে উনির সাথে আমার ভালো সম্পর্ক। সেটা মানে সেটা অন্য প্রসঙ্গ, বাট আমি একটা মানে স্ট্যাটিউটারি ডিসক্লেমার গোছে দিলাম, ঠিক আছে, যে টাকার সঙ্গে সম্পর্কটা একটু মধুর করে নেওয়াই বোধহয় ভালো, ঠিক আছে। আমি এখন এসে বলছি আর কি, না হলে সমস্যা হচ্ছে ওইটাই যে তুই তোর মতো কাজ করে যাবি, তুই দেখবি যে ভ্যালু জেনারেটেড হচ্ছে না, এন্ড আফটার সার্টেন টাইম তুই দেখবি যে যেহেতু ভ্যালু দিয়ে সবকিছু মাপা হয়, তুই দেখবি যে তোকে মানে সিম্পলি তুই প্রতিপন্ন হচ্ছে, ইউ ডাজন্ট ম্যাটার, বাট ইউ ক্যান ডু লটস অফ থিং which other people can't probably, ঠিক আছে, বাট ইউ ডাজন্ট ম্যাটার। সো যাই হোক, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কি বলছিলাম, হ্যাঁ না আমি এই কারণে জিজ্ঞেস করলাম, সেটা হচ্ছে যে ওই আর তোদের প্র্যাকটিক্যালটা তো মানে না করলে পরে তো এবার আবার এক্সটার্নাল আসবে শুনেছি, আমি জানি না সেটা কতটা। হ্যাঁ আমাদেরও তো তাই বল। হ্যাঁ তো ফার্স্টে স্কুল নিয়েই ফাসবো, বলবো স্কুলে কোনো পার্মানেন্ট টিচার নেই, টিচার ফিচার ছেড়ে ফেলে দিয়ে চলে গেছে, আমরা কি করব? টিচার দেশ ছেড়ে দিয়ে চলে গেছে? না আমি শুনেছি স্কুল থেকে এখন কিছু বলেনি। না আমাকে তো সংযুক্ত ম্যাম মানে এর আগে অনেকদিন আগে একবার বলেছিল, তারপর যেদিন বই দিতে গেলাম ওই দিনও আমাকে বললো যে ওই মানে নানা কথার মাঝে আর কি। তো যাই হোক, এবার হ্যাঁ মানে এক্সটার্নাল যদি আসে তো মানে সাধারণভাবে যেটা হবে যে এক্সটার্নাল যে আসবে তার সাথে একটু যোগসাজগ স্কুল নিজের মতো করে নেবে, ঠিক আছে। এবার বাই এনি চান্স যদি সেটা না করে এবং দেখিস যে এক্সটার্নাল খুব খ্যাটখ্যাট করছে বা কিছু করছে, ঠিক আছে, তো মানে আমি জানি না মানে টিচারদেরকে কি বলবি, কি জানি না কি করবি, ঠিক আছে। জানি না কি হবে, আমার তো মনে হয় না যে খুব একটা কিছু আলাদা হবে, মানে এক্সটার্নাল আসবে, আসলেও বা কি হবে, না আসলেও বা কি হবে জানি না। সেটাই স্বাভাবিক, মানে একটা করাপ্টেড সিস্টেম। হ্যাঁ মানে হ্যাঁ সেটাই বলছি, আর মানে কত বা এসি মানে আমিও সেটাই এক্সপেক্টই করি, কারণ আমিও অতটা এক্সপেক্ট করে ওটাই যাচ্ছি যে খুব একটা কিছু জেনে যাবো না। না মানে তোদের তো এখনো প্র্যাকটিক্যাল করানো হবে 2-3 মাস, ঠিক আছে। হ্যাঁ মানে আমাদের এখন সেই অর্থে বলতে গেলে খুব একটা কিছু হয়নি।
তখন প্র্যাকটিক্যালটা ভালো করে করার চেষ্টা করবি, ঠিক আছে? মানে দেখ, একটা হচ্ছে যে জেনারেল সার্কামস্ট্যান্সেস, ঠিক আছে? এবার জেনারেল সার্কামস্ট্যান্সেস তোর ক্ষেত্রেও যেমন, তোর স্কুলের আরো 30টা স্টুডেন্টের জন্য তেমন, ঠিক আছে? মানে যার স্কুলে যত স্টুডেন্ট আছে, ঠিক আছে? বাট দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিনস যে ওখানে দাঁড়িয়ে আমি আমার লড়াইটা করতে পারবো না। কঠিন হবে, কিন্তু প্রশ্নটা ওখানেই যে আমি কি চেষ্টা করতে পারছি। কারণ মানে যেটা আমি আমার মাটাদের অনেকবার বলে টলে, এখন যেমন আমার মা এটা চট করে আর বলেও না, কিন্তু একসময় অনেকেই বলতে যায় যে যেহেতু তারা পড়াশোনা করতে পারেনি, কেউ 5 অব্দি 7 অব্দি 8 অব্দি পড়াশোনা করেছে, এবং মানে অদ্ভুত অদ্ভুত সব কারণ, অদ্ভুত মানে সত্যি কারণ, ঠিক আছে? যে স্কুলে আগুন লেগে গেছে একবার, তারপরে 6 মাস পর আবার স্কুল যখন চালু হয়েছে তখন নিয়ে গিয়ে কেউ ভর্তি করেনি, মানে জাস্ট কাউকে একটা নিয়ে গিয়ে আমার ভর্তি করাতে হতো, সেটা করেনি। ইভেন আমার মাদের ক্ষেত্রে শুনেছি যে মারা যে স্কুলটায় পড়তো সেখানে মাদের এক জেঠু আর কি, সে তোর মানে মাদের এক জেঠুকে তোরা দেখিস ওই রাস্তা দিয়ে ঢোকার সময় একটা ছবি আছে না বাঁদিকে আসন করে বসা, ওটা আমার মায়ের জেঠু, ঠিক আছে? যার ওই আশ্রম, যার সমাধি আছে। আবার ওইদিকে কাকু, এরা হচ্ছে সাধুবান। আরেকজন ছিল, সে ওই স্কুলে বোধহয় কিছু একটা ক্লার্কের চাকরি বাকরি বা কিছু একটা করতো, ঠিক আছে? তারপরেও এই ঘটনাগুলো ঘটেছে। মেয়েরা পড়ছে ওই আর কি, যে একবার ভর্তি করেছে, চলছে, স্কুল বন্ধ হয়েছে, আবার গিয়ে আরেকবার, কারণ রেকর্ডস পুড়ে গেছিল বা এরকম কিছু একটা, তো আবার গিয়ে ভর্তি করতে হতো, সেটা কেউ করেনি। তারপরে ধর এরকম করে করেই পড়াশোনাগুলো মোটামুটি ছেড়ে গেছে, ঠিক আছে? একমাত্র আমার ছোট মাসি বোধহয় এইচএস অব্দি পাস করেছে, আর আমার বড় মামা বিকম পাস করেছে, ঠিক আছে? তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এবার এরা যদি এটা বলে যে আমাদের পরিবারের জন্য বা সেই সময়কার সার্কামস্টেন্সেস এর জন্য আমাদের পড়াশোনা হয়নি, এটা ঠিক কথা, এটা ঠিক কথা। কিন্তু যখন এটা ঘটে যাবে না, তখন আর এটা বলার কোনো মানে দাঁড়ায় না। তখন তোকে বলতে হবে যে ভাই আমি পারিনি, কারণ এটা কোয়াইট এভিডেন্ট এর থেকে অনেক খারাপ সিচুয়েশন থেকে বহু মানুষ উঠে এসেছে, ঠিক আছে? তার মানে খারাপ সিচুয়েশন ছিল, আমি তোমার সমব্যথী, আমি তোমার সঙ্গে পাশে দাঁড়াচ্ছি, কিন্তু ওয়ান্স দ্যাট হ্যাপেন্ড তুমি আর ওই ট্রমাটা নিয়ে চলতে পারো না। আমাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওই ট্রমাটা নিয়ে চলি। আমার সাথে যদি কোনো খারাপ কিছু হয়, আমি ওই ট্রমাটা নিয়ে চলি, আমরা ট্রমাটাকে নিয়ে কথা বলি না, চিন্তা করি না। ওই এখন একটা কোট অ্যান্ড কোট কথা হচ্ছে ট্রমা প্রসেস করা, ঠিক আছে? ট্রমা প্রসেস করি না, ঠিক আছে? সেটা যেভাবে খুশি প্রসেস করা যেতে পারে, ইমোশনালি করা যেতে পারে, লজিক্যালি করা যেতে পারে, অ্যান্ড অল দ্যাট, ঠিক আছে? মানে কোন একটি ছেলে কোন একটি মেয়ের থেকে প্রেমে ধোকা খেলো, দেন সে সারা জীবন মানে মেয়েরা তো অমুখী হয়, ঠিক আছে? ওরকমই না। আবার মেয়েদের ক্ষেত্রে এটা সত্যি, ঠিক আছে? এই যে স্টিরিওটাইপিং গুলো তৈরি হয়, বা দেশভাগ হয়েছে এবং সেটা একটা মানে ভাদ্দা মজাক হয়েছে আমাদের সাথে, তারপরে সেইখান থেকে ওখানে হয়তো একটা হিন্দু পরিবার মুসলমান থেকে মার খেয়ে এখানে এসছে, এখন সে মুসলমানদের ঘৃণা করে, ঠিক আছে? তো দিস ইজ ইউর ট্রমা স্পিকিং। সো ট্রমা থাকবে জীবনে, কিন্তু ট্রমাটাকে প্রসেসও করতে হবে, ঠিক আছে? সেটা লজিক্যালি করা যেতে পারে, ইমোশনালি করা যেতে পারে, দুটোর মেলবন্ধন করা যেতে পারে, হোয়াট এভার ইট মে বি, বাট করা যেতে পারে, মানে করতে হবে। সেটা হচ্ছে ওইটাই যে আমার সিচুয়েশন ছিল আমি পড়াশোনা করতে পারি, সরকার আমাদের মানে তোরাও যখন বড় হবি তো বলবি যে আমাদের সময় কোভিড ছিল, আমাদের সময় স্কুল ব্যবস্থা পুরো ধসে পড়েছিল, ঠিক আছে? লিটারালি কোনো সুস্থ শাসন ব্যবস্থা ছিল না, ফলে আমরা কি করে এটা হবে, ঠিক কথা, ঠিক কথা। কিন্তু তারপরেও তুই দেখবি যে তোদের আশেপাশে এরকম অনেকেই থাকবে যে তোদের থেকেও খারাপ সিচুয়েশনে থেকেও তারা ওই ডেভেলপ করে গেছে, তাহলে তারা কি করে করলো? তখন যেন আমরা ওরা বলতে পারি যে এই সমস্ত সিচুয়েশন গুলো ছিল। বাট এইগুলো যখন আমি বলছি তখন আমি একাডেমিক্যালি বলছি, আমার নিজের জন্য বলছি। তুমি যদি আমাকে প্রশ্ন করো আমি কেন পারিনি, তাহলে সিম্পল উত্তর হচ্ছে যে আমি সত্যিই পারিনি, মানে আমার অপারগতা ছিল ওখানে। বাট আমি আশা করি তোরা সবাই পারবি, ঠিক আছে? যাকে হ্যাঁ, তো কি বলছিলাম, অক্সাইড, হ্যাঁ, ফার্স্ট অক্সাইড হচ্ছে নাইট্রাস অক্সাইড, ঠিক আছে? which is +1 oxidation state, nitrous oxide. N2O, N2O, এটা। আচ্ছা, তারপরে কি? তারপরে হচ্ছে নাইট্রিক অক্সাইড, +2, সেটা NO। নাইট্রিক অক্সাইড তোরা দেখেছিস, ঠিক আছে? নাইট্রিক অক্সাইড কখন তৈরি হয়? ওই যে আমরা মনে আছে যে NO3- আর NO2- এই দুটো র্যাডিক্যালের
ড্রাই টেস্ট টিউব হিটিং করেছিলাম, তারপরে ধর ডাইলুট সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করেছিলাম, ঠিক আছে। মানে তোর হচ্ছে NO2 মাইনাস ডাইলুট সালফিউরিক অ্যাসিডে ব্রাউন গ্যাস দেয়, আর NO3 মাইনাস কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডে ব্রাউন গ্যাস দেয়। ওই ব্রাউন গ্যাসটি হচ্ছে এই ভদ্রলোক, ঠিক আছে, এবং এটা খুবই টক্সিক, ঠিক আছে। হলো। আচ্ছা বাইরে ওই N2O টাই কিন্তু লাফিং গ্যাস, জানিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আমি জানি কোনোদিনও ইয়ে করিনি, গন্ধ গন্ধ শুকিনি, বাট যেটা হয় সেটা হচ্ছে যে ওটা ইনহেল করলে পরে তোর কতগুলো ওই মানে কাতুকুতু লাগার যে সেন্সর গুলো, সেই সেন্সর গুলোতে ও গিয়ে ইন্টারঅ্যাক্ট করে, এবং মানে যাই হোক তোর নিউরনের সাথে ইন্টারঅ্যাক্ট করে এন্ড অল দ্যাট, ঠিক আছে। তো যাই হোক চলে তারপরে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, ঠিক আছে। তোদের সবার বই থেকে আছে এই লিস্টটা? অক্সাইডের লিস্ট? হ্যাঁ, থাকার তো কথা। আমি দেখছি দাদা একবার। ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড which is N2O3, হ্যাঁ, এটা হচ্ছে +3 ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, ঠিক আছে। তারপরে হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড N2O4, হ্যাঁ। পাশে একটু বন্ডিং গুলো মানে একটু স্ট্রাকচার গুলো এখানে মানে জাস্ট মানে মানে ভালো হবে না, জাস্ট যাতে বন্ডিং গুলো বুঝতে পারি। হ্যাঁ, বন্ডিং গুলো এঁকে দেবো। আচ্ছা হ্যাঁ, এঁকে দিচ্ছি, ঠিক আছে, যদি আমি ঠিক ঠিক মানে পারি। নাইট্রাস অক্সাইড হচ্ছে N ডবল বন্ডেড O ডবল বন্ডেড N, এই ভদ্রলোক, ঠিক আছে। হ্যাঁ, এবং খেয়াল করে দেখ তাহলে এটা প্লাস থাকবে, এটা মাইনাস থাকবে। এর আরেকটা রেজোনেন্স ক্যানোনিক্যাল ফর্ম হয়, বাড়িতে বসে আঁকবে। হ্যাঁ ঠিক আছে, মানে আমি জাস্ট বন্ড গুলো দেখতে চাইছি। হ্যাঁ, NOর ক্ষেত্রে কি হবে? N হচ্ছে কার্বন মনোক্সাইডের ভাই আর কি, ঠিক আছে। N ডবল বন্ডেড O, এর মাথায় লোন পেয়ার থাকবে, আর নাইট্রোজেনের মাথায় একটা মাইনাস হবে, তাই তো? মাইনাস হবে তো বোধহয়, একটা মাইনাস হবে। হ্যাঁ, একটা মাইনাস হবে। অক্সিজেনের মাথায় মাইনাস থাকবে না? না, মাইনাস হবে না, নাইট্রোজেনের মাথায় মাইনাস হবে না, কারণ নাইট্রোজেন এখানে +2 তেই আছে। হ্যাঁ একটাও তারপর চলে আয়। তারপরে হচ্ছে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, সেটা ক্ষেত্রে কি হবে? সেটা হচ্ছে যে বেসিক্যালি তোর নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক আছে, মানে NO2, আর মানে আগে নাইট্রোজেন ডাইঅক্সাইড লেখা উচিত ছিল আমার, আমি লিখিনি, বিকজ নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে ওটা +4, আমি এখানে অক্সিডেশন স্টেট ফলো করে লিখছিলাম, ঠিক আছে। সো ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের সঙ্গে একটা NO এসে কম্বাইন্ড হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ NO তার লোন পেয়ার দিয়ে ওখানে যুক্ত হচ্ছে। সো নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে এই ভদ্রলোক, N ডবল বন্ডেড O মাইনাস, ঠিক আছে, এখানটা প্লাস হয়, এই প্লাসটাকে এখানে এসে N এটা তৈরি হয়, ঠিক আছে। দিস ইজ ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। আচ্ছা এখানে N এর মানে দুটো N এরই +3 হবে? দুটো N-এরই না, তা কেন হবে? সবটা মিলিয়ে +3? মানে তুই এমনি চিন্তা করে দেখ, দুটো এখানে দু টাইপের নাইট্রোজেন আছে। হ্যাঁ, ভালো ভালো প্রশ্ন করেছিস, ঠিক আছে। এই নাইট্রোজেনটা হচ্ছে +2, আর এই নাইট্রোজেনটা হচ্ছে +3, ঠিক আছে। বাট দ্য প্রবলেম মানে বাট দ্য থিং ইজ যে হায়ারটা নেব নাকি আমরা? হায়ারটা নেব। এক সেকেন্ড, আমি এটা ভুল করেছি, এখানে এই নাইট্রোজেনটা প্লাস হবে। হ্যাঁ, ও হ্যাঁ, ও তো করেছে। তাহলে এই নাইট্রোজেনটা হচ্ছে +2, এই নাইট্রোজেনটা হচ্ছে 3, আর এদিকে প্লাস, তার মানে +4। সো +3 হচ্ছে এর গড় মানে এভারেজ অক্সিডেশন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাট এখানে দুটো টাইপের নাইট্রোজেন এক্সিস্ট করে। হ্যাঁ, এটা তারপর এভারেজ অক্সিডেশন, হ্যাঁ, নাইট্রোজেন ডাইঅক্সাইড, হ্যাঁ পড়েছিলাম, হ্যাঁ অক্সিডেশন ইয়ের সময়, রেড অক্সিডের সময় নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক আছে। নাইট্রোজেন ডাইঅক্সাইড তো শুরু সোজা কেন হলো একটু বলবো আরেকবার? এই যে দুটো অক্সিজেন নাইট্রোজেনের সাথে কম্বাইন আছে, অক্সিজেন তো নাইট্রোজেনের থেকে মোর ইলেকট্রোনেগেটিভ। আচ্ছা আচ্ছা, আর এটা 4টে 1 2 3। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। আচ্ছা, আমাদের হাতে বেশি সময় নেই, ঝপঝপ করে এগোতে হবে। আমি আর এই লিস্টটা কন্টিনিউ করছি না, তোদের সবার বইতেই থাকবে, না থাকলে আমাকে বলিস, আমি পুরোনো ছায়া থেকে তুলে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো হ্যাঁ, মানে বন্ডিং গুলো NO2 বন্ডিং হচ্ছে এটা, N ডবল বন্ডেড O মাইনাস প্লাস, ঠিক আছে। তোরা মানে ওটা দেখিস লিস্টটা,
যদি না থাকে আমাকে বলিস, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো মোদ্দা কথা কি, যে আমরা জানি যে নাইট্রোজেন, ফসফরাস এটা হচ্ছে নন মেটাল, তাহলে এদের করসপন্ডিং অক্সাইড গুলো অ্যাসিডিক হবে, ঠিক আছে? অ্যাসিডিক হবে। আর আবার বিসমাথের অক্সাইডটা হচ্ছে করসপন্ডিং বেসিক হবে, ঠিক আছে? এই কেস হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। রেকর্ডিং সমস্যা? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বল বল। না ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আরে ভাই, হ্যাঁ না আমি দেখতে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কি বলছিলাম জানো? এরপর একটা অক্সাইডের পর হাইড্রাইড। হ্যাঁ দাঁড়াই। হাইড্রাইড অক্সাইড বললেই হবে, কার্বনেটটা বলতে হবে কি? না মনে হয়। না না, কার্বনেটটা ঠিক আছে, কার্বনেটটা নেইও মনে হয়। ঠিক আছে। হ্যাঁ তো অক্সাইডের ক্ষেত্রে রোহন কর্মকার ফোন করছে, আমরা ফোনটা কেটে দিই। হ্যাঁ তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে হাইড্রাইড। হ্যাঁ হাইড্রাইড কি কি হয় নাইট্রোজেন মানে গ্রুপ 15 এ, ঠিক আছে? গ্রুপ 15 এর কমন হাইড্রাইড খেয়াল করে দেখ। হাইড্রাইড মানে হচ্ছে হাইড্রোজেন মাইনাস, তাই তো? হ্যাঁ কমন, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন মাইনাস হলে 3টে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে, তাই তো? আমরা তো জেনেছি যে গ্রুপ 15 এর নেগেটিভ অক্সিডেশন স্টেট হাইড্রোজেন মাইনাস অ্যাড হবে। হ্যাঁ তার মানে জেনারেল ফর্মুলা হচ্ছে EH3, ঠিক আছে? EH, ঠিক আছে? তো এবার এখানে অল কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে? থার্মাল স্টেবিলিটি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? থার্মাল স্টেবিলিটি অফ হাইড্রাইডস সেটা হচ্ছে NH3 greater than PH3 greater than ASH3 greater than SBH3 greater than BIH3, ঠিক আছে? কেন এটা হয়? তার কারণ হচ্ছে হাইড্রাইড। হ্যাঁ হ্যাঁ, থার্মাল স্টেবিলিটি মিন্স মানে থার্মোডাইনামিক স্টেবিলিটি আর কি, সোজা কথা, তাপীয় স্থায়িত্ব, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ এটা কি করে হয়, মানে কেন এরকম ট্রেন্ডটা দেখা যাচ্ছে? তার সিম্পল রিজন হচ্ছে যে হাইড্রোজেন খুব স্মল একটা অ্যাটম, কিন্তু হাইড্রাইড মাইনাস মানে H মাইনাস আর খুব বড় একটা অ্যাটম। মানে এক্সপেরিমেন্টাল এস্টিমেট বলে যে H মাইনাসের সাইজ I মাইনাসের সাইজের কাছাকাছি, ঠিক আছে? মানে I মাইনাস সরি আয়োডিনের সাইজ, মানে মেটালিক মানে কি বলে ওটাকে, অ্যাটমিক আয়োডিনের সাইজের কাছাকাছি, ঠিক আছে? তো স্টিল তুই যত ওভার দ্য গ্রুপের নিচের দিকে নামতে যাবি, খেয়াল করে দেখ, তুই যদি হাইড্রাইডের এরম সাইজটাও ধরে নি, প্রথম এলিমেন্টটা খুব ছোট, তাহলে ওভারল্যাপ, তারপর ধর একই হাইড্রাইড রাখলাম, এটা যত বড় হবে তত খেয়াল করে দেখ যে এই বন্ড লেন্থটাকে ইনক্রিজ করতে হবে, ঠিক আছে? বন্ড লেন্থটা ইনক্রিজ হবে, তাই না? তাহলে দুটো মানে বন্ড লেন্থ বলতে আমরা কি বলতে যে দুটো নিউক্লিয়াসের মাঝে ডিস্টেন্স, তাহলে বন্ড লেন্থটা ইনক্রিজ করবে। বন্ড লেন্থ ইনক্রিজ করা মানে বন্ড স্ট্রেংথ ডিক্রিজ করা। সো থার্মাল স্টেবিলিটির ওরকম ট্রেন্ডটা দেখা যাবে, বোঝা গেল? হ্যাঁ 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 এবার খেয়াল করে দেখ যে যদি এদের থার্মাল স্টেবিলিটি, এরপরে যে আমরা প্যারামিটারটা দেখছি হুইচ ইজ রিডিউসিং পাওয়ার, ঠিক আছে? মানে অন্যকে রিডিউস করবে। কারণ কি? কারণ হচ্ছে যে H মাইনাস সাপ্লাই করতে পারে, তো তাহলে H মাইনাস যাকে সাপ্লাই করবে, হ্যাঁ অন্যকে রিডিউস যদি করে তাহলে তো অক্সিডেশন স্টেটটাই হলো, মানে একই তো হবে ব্যাপার। আমি বুঝলাম না, অন্যকে রিডিউস করবে নাকি নিজে রিডিউস হবে? মানে আমি গ্রুপ 15 হাইড্রাইড গুলো রিডিউসিং পাওয়ার নিয়ে কথা বলছি, যে কে বেটার রিডিউস করবে
অন্যকে, তার মানে নিজে অক্সিডাইজ হবে। নিজে অক্সিডাইজ হওয়ার একটা বললাম না, অক্সিডেশন স্টেট না অক্সিডাইজ, ওটা কি? এটা সেভাবে ভাবতে পারি যে করেসপন্ডিং এটা বাট আমি যদি এভাবে ভাবি যে যেহেতু আমার কাছে H মাইনাস আছে, তার মানে H মাইনাস যে বেটার বা রেডিলি সাপ্লাই করতে পারবে টু আদার সিস্টেম, তাহলে সে বেটার রিডিউস করবে, তাই না? এবার থার্মাল স্টেবিলিটি ট্রেন্ডটা যদি এরকম হয় যে অ্যামোনিয়া, ফসজিন, আর্সেনিক হাইড্রাইড এইভাবে, তাহলে আমি তো বেসিক্যালি বলছি যে ওই গ্রুপ 15 মেটাল অ্যাটমটার সাথে হাইড্রোজেনের যে বন্ডটা, এটার ব্রেকিংটাকেই আমি বলছি। তাহলে এই দিকে ট্রেন্ডটা যেহেতু থার্মাল স্টেবিলিটি এদিকে করে, তাহলে রিডিউসিং পাওয়ারের অপোজিটে কাজ করবে। বুঝতে পারলাম। বুঝতে পারলি না? যেহেতু এটা হাইড্রাইড, তার মানে এ ভেঙে গেলে পরে তো একটা H মাইনাস সাপ্লাই করবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে H মাইনাস সাপ্লাই যে করে সে তো অন্যকে রিডিউস করে। খেয়াল করে দেখ, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, হ্যাঁ হ্যাঁ, অন্যকে রিডিউস করবে, বুঝতে পেরেছি। রিডিউস করে। তার মানে যদি আমি বলি যে থার্মাল স্টেবিলিটি ট্রেন্ডটা এই বরাবর ডিক্রিজ করছে, তার মানে এরা নিশ্চয়ই সবচেয়ে ভালো H মাইনাস সাপ্লাই করতে পারবে রাদার দ্যান অ্যামোনিয়া। হ্যাঁ হ্যাঁ। তাহলে রিডিউসিং পাওয়ারের ট্রেন্ডটা জাস্ট থার্মাল স্টেবিলিটির অপোজিট হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে। বয়লিং পয়েন্টের ক্ষেত্রে কি হবে দেখ, খেয়াল করে দেখ, নাইট্রোজেন একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ফলে অ্যামোনিয়ার ক্ষেত্রে হাইড্রোজেন বন্ড থাকবে, বাকিগুলোর ক্ষেত্রে হাইড্রোজেন বন্ড থাকবে না। সো বাকিগুলোর ক্ষেত্রে নাইট্রোজেন মানে অ্যামোনিয়ার বাদ দিয়ে বাকিগুলো মানে PH3, ASH3 এদের ক্ষেত্রে বয়লিং পয়েন্টের রিজনটা হবে হচ্ছে, মানে বয়লিং পয়েন্ট বাড়বে না কমবে সেটা ডিকটেট করবে কে? সেটা ডিকটেট করবে হচ্ছে মলিকুলার ওয়েট। ঠিক আছে। এবং ডাউন দ্য গ্রুপ মলিকুলার ওয়েট বাড়ছে, ফলে বয়লিং পয়েন্ট জেনারেলি বাড়বে। ঠিক আছে। মোলার মাস বাড়ার সাথে সাথে বয়লিং পয়েন্ট বাড়বে। বাট অ্যামোনিয়ার ক্ষেত্রে একটা এক্সেপশনালি হাই বয়লিং পয়েন্ট দেখা যাবে ডিউ টু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। মানে মাস বাদ দিয়ে আমি হ্যালো না কেন? আরে থাক না, আমি কি 10:30টার সময় খাই? মাস বাদ দিয়ে অ্যাটমিক রেডিয়াস দিয়ে বললেও তো হয়, অ্যাটমিক রেডিয়াস বাড়লে বয়লিং পয়েন্ট বাড়বে, ব্রেক করতে। তুই তো অ্যাটম নিয়ে কথা বলছিস না, তুই তো একটা কম্পাউন্ড নিয়ে কথা বলছিস। এর আগে যখন আমরা এমপিভিপি পড়েছিলাম তখন আমরা নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এদের এমপিভিপি দেখছিলাম। এখন আমরা NH3, PH3, ASH3, SbH3, BIH3 এদের দেখছি। বোঝা গেল? হ্যাঁ, চলে আয় বেসিক ক্যারেক্টার। আমাদের সময় ফুরিয়ে এসছে, ওর কি তাকে মনে হয় যেতে হবে। বোঝা যাচ্ছে তো? মানে মোটামুটি কাজ চলার মতো। এবার খানিকটা পড়ে টড়ে নিস আর কি, তারপর যদি কোনো অসুবিধা হয় হ্যাঁ মানে তুমি মানে বলবো না ওপর পড়াচ্ছ, কিন্তু এত তাড়াতাড়ি টপিক গুলোকে করলে তো ওই আর কি। হ্যাঁ, রেকর্ডিংটাও দিয়ে দেবো 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে। সো রেকর্ডিংটাকে রিভিজিট কর। হ্যাঁ, কিটা বেরিয়ে গেছিল। রেকর্ডিংটা রিভিজিট কর 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বইটাকে পড়। আর আরেকটা অপশন হচ্ছে যে এই যে আগামী যে 10 দিন মতো, 10 দিন না, হ্যাঁ 10 দিন মতোই আছে। 10 দিন আর 5 দিন, মানে কেমিস্ট্রি পরীক্ষার আগে হয়তো আর 10 দিনই আছে না। তোদের কবে পরীক্ষা জানো? 5 দিন বাকি, সামনে সোমবার থেকে পরীক্ষা। 5 দিন বাকি, এবং কেমিস্ট্রি পরীক্ষার আগে এই টাইমটাতে পার্সোনালি মানে ক্লাস না, ক্লাস তো আর আমরা আরেকটা করছি সেটা বাদ দে, কিন্তু সেটা বাদ দিয়ে পার্সোনালি যখন যেটা অসুবিধা হবে আমাকে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস ড্রপ করে রাখতে পারিস। ঠিক আছে। সো আমি ওটা অ্যানসার মোস্ট প্রবাবলি সঙ্গে সঙ্গে অ্যানসার দিয়ে দেবো দেখলে পরে। আর যদি কোনো কালকে কখন পড়াবো তোরা বলবি, তোরাই তো বলিস। হ্যাঁ সেটাই। কেউ কি বলবি কালকে ক্লাসটা কটার সময় হবে? আমি জানি কথা তাই জিজ্ঞেস করছি। আচ্ছা শোন, আমি এখানটায় মানে আমি একটা মানে একটা জায়গায় গিয়ে দাঁড়াই, তারপরে হয় এখানে আলোচনা করে নেবো, হোয়াটসঅ্যাপে করে নেওয়া যেতে পারে, বা হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে বা ক্লাস শেষের পর আমরা এখানেই করে নেবো, যেটা সুবিধা হয় তোদের জন্য। ঠিক আছে। জলদি বেসিক বারবার জয়েন কেন দেখাচ্ছে? আরে ওর সমস্যা হচ্ছে তো তাই। আরে আমার অসুবিধা হচ্ছে, কেটে কেটে যাচ্ছে কথাটা তাই। আচ্ছা শেষ করেছি। বেসিক ক্যারেক্টার। ঠিক আছে। বেসিক ক্যারেক্টার অফ দিস হাইড্রাইডস। ঠিক আছে। হ্যাঁ, আমরা জানি অ্যামোনিয়া একটা যথেষ্ট ওয়েল নোন বেস, কারণ করেসপন্ডিং কনজুগেট
মানে অ্যামোনিয়া মাথায় লোন পেয়ার আছে এবং করসপন্ডিং কনজুগেট অ্যাসিডটা যেটা NH4+ সেটাও যথেষ্ট স্টেবল, ঠিক আছে। সো ডাউন দ্য গ্রুপ বেসিসিটি কি হবে, ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? ইনক্রিজ করবে। ডিক্রিজ করবে, কেন ডিক্রিজ করবে? বেসিটি মানে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা না, ইলেকট্রন দেওয়ার প্রবণতা। হ্যাঁ দেওয়ার প্রবণতা না, বলে দাও দেরি করে লাভ টাইম। হ্যাঁ, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে বেসিক প্রপার্টি ডিফিউজ করবে, ঠিক আছে। কি হবে যে নাইট্রোজেনের ক্ষেত্রে লোন পেয়ারটা অ্যাভেলেবেল আছে, লোন পেয়ারটা সে দিতে পারে, ঠিক আছে। বাট যত তুই ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ যাবি তত অ্যাটমিক সাইজ ইনক্রিজ করবে, ঠিক আছে। সো দ্যাট লোন পেয়ার যেটা তুই ডোনেট করতে চাইছিস, সেই লোন পেয়ার ডোনেশনটা অনেক বেশি হার্ডার অ্যান্ড হার্ডার হবে। কারণ খেয়াল করে দেখ, ওই লোন পেয়ারটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা sp3 অরবিটাল কিন্তু, হ্যাঁ, মানে তুই নাইট্রোজেনের বন্ডিংটা যদি খেয়াল করিস, ওটা কিন্তু ওই যে লোন পেয়ারটা তোরা দেখিস, ওই লোন পেয়ারটা কিন্তু একটা sp3 অরবিটাল, হ্যাঁ। তো এই যে sp3, যত তুই ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথে যাবি, ওই sp3 এর যে sp গুলো, সেই sp গুলো কিন্তু অনেক বড় বড় sp হবে, লাইক 4s, 3a, 5s, 6s। সব সময় কি sp3 হবে নাকি মানে নন বন্ডিং পেয়ারও থাকতে পারে? না, নন বন্ডিং পেয়ারের গল্পটা আলাদা। পিওর পি থাকতে পারে না? পিওর পি থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে পারে, কিন্তু সেটাকে তুই হাইব্রিডাইজেশন দিয়ে ব্যাখ্যা করতে পারবি না, হ্যাঁ। মানে হাইব্রিডাইজেশন দিয়ে লোন পেয়ার হাইব্রিডাইজ অরবিটাল হিসেবেই দেখানো হয়, ওটা তোকে তাহলে ইয়েতে যেতে হবে। মানে সোজা কথা, তুই যদি মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে জাজ করিস, তাহলে ব্যাপারটা কি যে তুই ধর দুটো মানে অনেকগুলো বন্ডিং হলো, তো এটা ধর এমোগুলো তৈরি হলো, ঠিক আছে। এবার যদি দেখা যায় যে কোনো একটা মলিকুলার অরবিটাল, যদিও সেটা মলিকুলার অরবিটাল, বাট তার এনার্জি ইজ ভেরি ক্লোজ টু দ্য অ্যাটমিক অরবিটাল যেখান থেকে সে তৈরি হয়েছে, তখন মোস্টলি সেই অরবিটালটাকে একটা নন বন্ডিং অরবিটাল হিসেবে কাউন্ট করা হয়, ঠিক আছে। হ্যাঁ, তো একটা লোন পেয়ার ছিল অ্যাকচুয়ালি একটা নন বন্ডিং অরবিটাল। বাট হাইব্রিডাইজেশনের রেসপেক্টে যদি দেখি, মানে আমি খুব কমপ্লেক্স না করে সিম্পলি বলতে চাইছি যে ওইখানে যে লোন পেয়ারটা থাকে নাইট্রোজেনের মাথায়, that lone pair is a sp3 lone pair because these hydrides are sp3 or hybridized, ঠিক আছে। সো যত অ্যাটমিক সাইজ বাড়বে, ওই করেসপন্ডিং লোন পেয়ারটা অ্যাটমের থেকে অনেক দূরে এক্সিস্ট করবে। এটা অনেকটা সিমিলার টু আমরা যে ব্যাখ্যা করেছিলাম না অর্গানিক পড়ার সময়, যে কেন একটা অ্যালকিন আর অ্যালকাইনের করেসপন্ডিং প্রোটনটা মোর অ্যাসিডিক হতে চায়। কি বলেছিলাম আমরা, না প্রোটনটা বেরিয়ে যাওয়ার পর যে করেসপন্ডিং কনজুগেট বেসটা তৈরি হয়, যে যত বেশি এস ক্যারেক্টার বাড়ে, যেহেতু এস আর নিউক্লিয়াস অনেক কাছাকাছি থাকে, ফলে ওই মাইনাসটাকে হোল্ড করতেও সুবিধা হয়। এখানে ঠিক তার উল্টোটা, একটু আলাদা কিন্তু একই রকম যে ব্যাপার। ওখানে আমরা সবকটাই কার্বন অ্যাটম নিয়ে কথা বলছিলাম, এখানে কিন্তু অ্যাটমটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ফলে অ্যাজ তুই গ্রুপ অ্যালং দ্য গ্রুপ ওপর থেকে নিচে নামছিস, করেসপন্ডিং লোন পেয়ারের মধ্যে যে এসপি ক্যারেক্টার গুলো আছে, সেগুলো কি নিউক্লিয়াসের থেকে অনেক দূরে থাকা অরবিটাল গুলো দিয়ে তৈরি হচ্ছে। ফলে ওইখানে মানে করেসপন্ডিং কনজুগেট অ্যাসিডটাকে যদি চিন্তা করিস, তাহলে কি করতে হবে, যে ওই ইলেকট্রনটাকে তো ডোনেট করতে হবে। সেই ইলেকট্রন ডোনেটিং বা ওইখানে ইলেকট্রন ডোনেশনটা অনেক বেশি উইক হয়, ঠিক আছে। ফলে যত অ্যালং দ্য গ্রুপটি নিচের দিকে নামবি, লোন পেয়ার ডোনেশনটা আরো বেশি হার্ডার হয়ে যায়। কোয়ান্টাম মেকানিক্যালি চিন্তা করলে পরে অ্যাকচুয়ালি ওই লোন পেয়ার গুলো মানে অ্যাকচুয়ালি নন বন্ডিং দেখতে লাগে, বাট মানে তার এনার্জিটা অনেক ওপরের দিকে থাকে আর কি, ঠিক আছে, সরি নিচের দিকে থাকে। হ্যাঁ, মানে যত অ্যাটমিক ইয়ে বাড়ছে, নাম্বার অফ অরবিটাল বাড়ছে, তো ফলে নাম্বার অফ অরবিটাল বাড়লে পরে এদের মাঝের গ্যাপও কমে যায়, এই গ্যাপ গুলো কমতে থাকে, ঠিক আছে। ফলে যেটা নন বন্ডিং ছিল সেটা নন বন্ডিং বাট স্লাইটলি নিচের দিকে নেমে থাকে। ফলে এখান থেকে ইলেকট্রনটা বের করা অপেক্ষাকৃত কঠিন হতে থাকে, ঠিক আছে। নেভারদারলেস হাইড্রাইড গুলো মানে সেটা হচ্ছে লোন পেয়ার ছাড়া কোনোভাবে বেসিক মানে হাইড্রোজেন ছেড়ে দিলেও তো বেসিক হতে পারে নাকি? হাইড্রোজেন ছেড়ে দিলে বেসিক হতে পারে। লোন পেয়ার সবারই থাকবে, মানে আছে মনে হয় সবারই আছে। হ্যাঁ, মানে হাইড্রাইড গুলো আছে সবই তো EH3 টাইপ মলিকুল না। হ্যাঁ, মানে NH2+ ও তো হতে পারে, মানে কেন হবে না সেটা? বা NH মানে হাইড্রোজেন ছেড়ে দেওয়াটা প্রবণতা বেশি না লোন পেয়ার দিয়ে অ্যাটাক করবে, কোনটা করবে? না, তুই যখন বেসিক
ইয়ে চিন্তা করছিস তখন তো তোকে ভাবতে হবে যে ও ইলেকট্রন পেয়ার ডোনেট করবে, ঠিক আছে? আচ্ছা এবার আরেকটা মানে হাইড্রাইড ডোনেশনের কথা বলতে পারিস, কিন্তু হাইড্রাইড ডোনেশন ইজ কাইনেটিক ফ্যাক্টর চলে আসে, ওই জন্য ওটা ওই নিউক্লিওফিলিসিটির রেসপেক্টে দেখাই ভালো, ঠিক আছে? সো ওই জন্য হাইড্রাইড ডোনেশনটাকে আমি আলাদা করে দেখলাম, ঠিক আছে? বাট সো দিস ইজ ইট, মানে এখানে বোধহয় থামি নাকি, তো দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে ইন শর্ট যদি আমি বলে দিই, যেহেতু এখানে অনেক হচপচ কথা হলো, ডাউন দ্য গ্রুপ সেন্ট্রাল অ্যাটম বিকামস লার্জার, দ্যাট ইজ ওয়াই মানে লেস ইলেকট্রোনেগেটিভ, তার মানে ওর ইলেকট্রনটা ও মানে লোন পেয়ারে থাকা ইলেকট্রনটাকে ও অনেক ছড়িয়ে ছিটিয়ে মোর ডিফিউজলি ধরে আছে। সো ওই লোন পেয়ারটা দিয়ে সে যার সাথে বাইন্ড করবে, মানে লোন পেয়ারটা যাকে ডোনেট করবে, সেইটাও খুব মানে খুব স্ট্রং বন্ড হবে না, দ্যাট ইজ ওয়াই দ্য বেসিক ক্যারেক্টারটা উইক। ডিফিউজ মানে কি ডিলোকালাইজড হয়ে আছে? দুটো মানে গ্রামাটিক্যালি দেখলে সেম, বাট কেমিক্যাল সেন্সে পুরোপুরি সেম নয়, ঠিক আছে? ডিলোকালাইজ মানে হচ্ছে ডিলোকালাইজ থ্রু বা অ্যালং সার্টেন নাম্বার অফ সেন্টার্স, ঠিক আছে? আর ডিফিউজ মানে হচ্ছে একটা অরবিটালের প্রবাবিলিটিটা অনেকটা জায়গা জুড়ে আছে, আচ্ছা ঠিক আছে? মানে ডিফিউশনকে ফিজিক্যাল সায়েন্স একটু অন্যরকম ভাবে দেখা হয়, ঠিক আছে? ঠিক আছে, তাহলে মানে আমরা কালকে কি পড়ছি? কালকে আমরা ওই বায়োমলিকুলস পড়বো, পলিমার্স পড়বো, ঠিক আছে? কারণ ওখান থেকে নাম্বার পাওয়ার। আমি সেটা ঠিক করছি, দাঁড়া আমি রেকর্ডিংটা স্টপ করলাম।